প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। রুবেল ভাই বলবেন যে সবকিছু ঠিক আছে কিনা। অডিও ভিডিও, বিশেষ করে ফ্যানের শব্দ বেশি হচ্ছে কিনা। মনিরুল ভাই বলবেন। জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবকিছু ঠিক স্যার আছে? সবকিছু ঠিক আছে? জি স্যার, সবকিছু ঠিক আছে। আচ্ছা, স্লো যাচ্ছে না তো কোনো কিছু? না স্যার, নেটওয়ার্ক সবকিছু ইস্যু? ঠিক আছে। আচ্ছা, কোনো নেটওয়ার্ক ইস্যু নেই। আচ্ছা, মনিরুল ভাই ভালো আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আচ্ছা, ঠিক আছে। ক্লাস শেষে একটু কথা হবে, ঘুমিয়ে যাবেন না, হ্যাঁ? জি স্যার। ঠিক আছে। তো আজকে আমরা শেষ করব আইন 3, মানে আমার নোটের আইন 3, দ্য পেনাল কোড 1860, দণ্ডবিধি 1860। যেহেতু আইনটি বড় আইন, একদিনে শেষ করব, তাই ক্লাসের মাঝখানে খুব বেশি প্রয়োজন না হলে কথা বলার দরকার নেই। ক্লাস শেষে প্রশ্নোত্তর পর্ব অবশ্যই সুযোগ দেওয়া হবে। আচ্ছা, প্রথমে আমরা চলে যাই প্যাটার্ন 4, ঘটনা বা সমস্যামূলক প্রশ্নে। এই প্রশ্নটা আমরা আগে থেকে পড়েছি, নতুন স্টুডেন্টদের জন্য আবার নতুন করে পড়ে দিচ্ছি। ওয়াই এক্স কে ধারালো চাপাতি দিয়ে আক্রমণ করেন। তাহলে একজন আরেকজনকে আক্রমণ করতে আসছে ধারালো একটা অস্ত্র দিয়ে। ওয়াই নিজেকে বাঁচানোর জন্য তার রিভলভার থেকে ওয়াই এর প্রতি একটি গুলি ছোড়েন। তাহলে এটা তার সেলফ ডিফেন্স বা রাইট অফ প্রাইভেট ডিফেন্স সেট থেকে তিনি এই স্টেপটা নিলেন, যা ওয়াই এর গায়ে লাগে, অর্থাৎ লক্ষ্যভ্রষ্ট হয়নি, লেগেছে। পরবর্তীতে এক্স আরো একটি গুলি ছোড়েন এবং ওয়াই মারা যান। তাহলে প্রথম গুলি লাগার পরে দ্বিতীয় গুলি করাটা কমন সেন্স থেকে মনে হচ্ছে যে তিনি ঠিক করেননি। বর্ণিত ঘটনার ক্ষেত্রে এক্স আত্মরক্ষার অধিকার সংক্রান্ত অধিকার পাবেন কিনা। তো স্বভাবত আমরা বুঝতে পারছি পাবেন না। সেক্ষেত্রে আমরা কোন ধারায় এটা বর্ণনা করব দেখতে হবে আমাদের। তাহলে ঘটনা বিচার্য বিষয়ে আমরা জানি 99 ধারার যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন উনি, মানে অধিকার যতটুকু সীমা পর্যন্ত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় তা অতিক্রম করে কৃত যে কোনো কাজ অপরাধ হবে। তার মানে আত্মরক্ষার অধিকার হোক বা সাধারণ ব্যতিক্রমের মধ্যে সেটা আর যাবে না। আত্মরক্ষার অধিকারের পরিধি অর্থাৎ যতটুকু পর্যন্ত প্রয়োগ করা যাবে তা 99 ধারাতে বর্ণিত হয়েছে। অত্র ধারা মতে আক্রমণকারীর যতটুকু ক্ষতি করা প্রয়োজন আত্মরক্ষার অজুহাতে তার অতিরিক্ত ক্ষতি করা যাবে না। প্রথম গুলি করলো ঠিক আছে, দ্বিতীয় গুলি করে তাকে মেরে ফেলার দরকার কি ছিল? তো এই দুইটা বিষয়কে এবং প্রশ্নের যে ঘটনা সেটাকে যদি একসাথে আমরা পড়ি তাহলে বোঝা যাচ্ছে যে এক্স আত্মরক্ষার অধিকার সংক্রান্ত অধিকার পাবে না, বরং 304 ধারার বিধান মতে তার নিন্দনীয় নরহত্যা বা কালপেবল হোমিসাইডের অপরাধ হয়েছে, তাই এটার জন্য তার শাস্তি হবে। কারণ আমরা 300 ধারার যে ব্যতিক্রম দেখি তার মধ্যে কিন্তু আত্মরক্ষার অধিকারের পরিধি অতিক্রম করে কোনো যদি অপরাধ, মানে কাউকে যদি খুন করা হয় সেটা আর খুন হয় না, সেটা কালপেবল হোমিসাইড হয়। এই কারণে এটা যুক্ত করে দিয়েছি। শেষে যে 304 ধারা যুক্ত করে দিলাম এটা কম্পালসারি না, তবে দিলে ভালো হয়। 2 নম্বর প্রশ্ন, এ বি এবং সি বিষ প্রয়োগ করে জেড এর মৃত্যু ঘটানোর ষড়যন্ত্র করে। ষড়যন্ত্রের অংশ হিসেবে এ বিষ সংগ্রহ করে বি কে দেয় এবং বিষ সংগ্রহ করার জন্য এ দিল টাকা, বি বিষটা কিনলো, কেনার পরে সি কে দিল যেন জেড কে খাওয়াতে পারে। এরপরে সি যথারীতি তাদের পরিকল্পনা মোতাবেক জেডকে বিষ প্রয়োগ করে যেভাবে হোক খাওয়ালো এবং জেড মারা গেল। এখন তিনজন কে কি অপরাধ করলো? এখানে আমাদের প্রাসঙ্গিক আইনে 107 মানে অ্যাবেটমেন্ট কে বুঝতে হবে। অ্যাবেটমেন্টে এ কিন্তু দূর থেকে কাজটি করলো, বিও কিন্তু দূর থেকে কাজটি করলো, কিন্তু সি ডিরেক্ট কাজটি করলো খুন করার। তাই এখানে এ এ বি এবং সি ষড়যন্ত্র করে পরস্পরকে সহযোগিতার মাধ্যমে বিষ প্রয়োগ করে জেডকে খুন করেছে। উক্ত ষড়যন্ত্রের অংশ হিসেবে এ বিষ সংগ্রহ করার জন্য টাকা প্রদান করে, বি বিষ সংগ্রহ করে এবং সি বিষ প্রয়োগ করে জেডকে হত্যা করে বা মৃত্যু ঘটায়। এখানে সি স্পষ্টত পেনাল কোডের 302 ধারায় খুনের অপরাধ করেছে, আর এ আর বি সহযোগিতা করায় 107 ধারায় অ্যাবেটমেন্ট করেছে। তাই এ ধারা মতে তাদের দোষী হবে, কিন্তু যেহেতু 107 হচ্ছে সংজ্ঞার ধারা,
তাই 107-এ তো আর চার্জ গঠন করা হয় না। তাই এ আর বি এর জন্য 302 এবং 309 ধারা চার্জ গঠন করা হবে, অর্থাৎ এত ধারায় অভিযোগ গঠন ও বিচার করা যাবে। তাহলে সি এর জন্য 302 ডিরেক্ট, আর এ আর বি এর জন্য 302 এর সাথে 109 কে যুক্ত করতে হবে, কারণ তারা অ্যাবেটর হিসাবে অপরাধ করেছে, আর সি হচ্ছে জাস্ট ডিরেক্ট কাজটি করেছে। চুরি করার উদ্দেশ্যে এ একটি হাঁসের প্রতি গুলি ছুড়ল। উক্ত গুলি লেগে ঝোপের আড়ালে থাকা খ এর মৃত্যু ঘটলো। ক জানতো না যে খ ঝোপের আড়ালে ছিল, মানে না জেনে গুলি করেছে, মারা গেছে। এই ঘটনায় ক কোন অপরাধ করেছে কিনা। আমরা 299 ধারার বিধান মতে জানি যে মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে কিংবা মৃত্যু ঘটতে পারে এমন আঘাতের অভিপ্রায় নিয়ে। তা গুলি করলে যে একটা মানুষ মারা যেতে পারে ঝোপের আড়ালে আছে, এটা তো জানতো না। তাই এটা কি হবে না, খুন হবে না, বা কালপেবল হোমিসাইডও হবে না। সেক্ষেত্রে এটা কি হবে, কিছুই হবে না। মানে যে ব্যক্তিকে মারা হলো তার জন্য কিছু হবে না। তবে যেহেতু সে হাঁস চুরির চেষ্টা করেছিল, এই হাঁস চুরি তো ব্যর্থ হয়ে গেছে, তাই শুধু 511 ধারায় তাকে অভিযুক্ত করা হবে চুরির প্রচেষ্টার জন্য। তাছাড়া খকে হত্যার কোনো অভিপ্রায় খকে হত্যার অভিপ্রায় ক এর ছিল না, অর্থাৎ অপরাধমূলক নরহত্যার সূত্রগুলো পূরণ না হওয়ায় খ এর মৃত্যুজনিত কোনো অপরাধ ক করেনি। মানে খ যে মারা গেল এর জন্য ক কোনোভাবেই কিনা দায়ী না, এটা কিন্তু কখনো কি বলা যাবে না। আচ্ছা, এরপরে 4 নম্বর, ক খ এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তল পেটে লাথি দেয়, ফলে খ এর তাৎক্ষণিক মৃত্যু ঘটে। তার মানে কথা কাটাকাটি এটা একটা পয়েন্ট, লাথি দিয়েছে এবং তাৎক্ষণিক মৃত্যু হয়েছে। ক কি কোনো অপরাধ করেছে? এখানে 300 ধারার 1 নম্বর ব্যতিক্রমের মধ্যে যে গুরুতর আকস্মিক উত্তেজনা, মানে কথা কাটাকাটি হয়েছে, রাগ উত্তেজিত হয়ে গেছে, তাই এই কাজটি হয়ে গেছে। তাহলে যেহেতু ব্যতিক্রমের মধ্যে পড়ছে, তাই 304 ধারায় কালপেবল হোমিসাইডের জন্য তার শাস্তি 10 বছর, যাবজ্জীবন সশ্রম অথবা 10 বছর হতে পারে। বর্গীয় জ নামক একজন ম্যাজিস্ট্রেটের সামনে ক সাক্ষী হিসেবে উপস্থিত হয়। এবার ম্যাজিস্ট্রেট বলছে আপনার বক্তব্য তো কোনো কিছুই সঠিক না, আপনি মিথ্যা কথা বলছেন। এই কথাই এই সাক্ষী খেপে গিয়ে ম্যাজিস্ট্রেটকে খুন করে ফেলেছে। তাহলে যেহেতু ম্যাজিস্ট্রেট তার আইনানুগ কাজই করছিলেন, আর আমরা ব্যতিক্রমের মধ্যে দেখি যদি কোনো পুলিশ বা ম্যাজিস্ট্রেট কোন আইনানুগ কাজ করাকালীন উত্তেজনা কেউ পায়, তাহলে সেটার ক্ষেত্রে কালপেবল হোমিসাইড হবে না, মার্ডারই হবে। মানে ব্যতিক্রমের মধ্যে গিয়েও শর্ত পূরণ না হওয়ার কারণে, এই কারণে খুনের অপরাধ করেছে হবে। এটা আমরা এমসিকিউ জানি। পরের প্রশ্ন, ক নির্দিষ্ট অবস্থায় খকে ধরে রেখে প্রতারণামূলক খ এর সম্মতি পেতে রেখে তার পোশাক হতে টাকা বা রত্ন নিয়ে নেয়, মানে নিজে থেকে নেয়। নিজে থেকে নিয়ে নিলে সেটা কি হয়, চুরি হয় প্রধানত। কিন্তু যেহেতু সামনাসামনি ছিল এবং নিয়ন্ত্রণ করেছে, মানে বাধা দিয়েছে, তাই এটা চুরি থেকে দস্যুতায় চলে গেছে। 390 ধারায় বলা হচ্ছে চুরির সময় স্বেচ্ছায় কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো বা আঘাত প্রদান বা বেআইনি বাধা প্রদান। এই যে বেআইনি বাধা প্রদান করেছে, জাপটে ধরেছে, নিয়ন্ত্রণ করেছে, চুরি করতে গিয়ে যদি চোর মালিককে ধরে ফেলে, সে তো আর চোর থাকে না, সে তো ডাকাত হয়ে যাবে বা দস্যু হয়ে যাবে। এই কারণে সে আর চোর থাকলো না, সে দস্যু হয়ে গেল। ক তার নিজের ব্যবহারের উদ্দেশ্যে একটি নৌকা তৈরি করার জন্য ক্ষয়ের জমিতে তার সম্মতি ব্যতীত একটি গাছ কেটে ফেলে। আমরা জানি গাছ একটি স্থাবর সম্পত্তি, কারণ ভূমির সাথে দণ্ডায়মান থাকে, লাগানো থাকে। কিন্তু যখনই ভূমি থাকে সেটা আলাদা করা হবে, মানে কাটার সঙ্গে সঙ্গে, গাছ কাটার সঙ্গে সঙ্গে সেটা চুরি মর্মে গণ্য হবে। 378 ধারায় এই ধরনের হুবহু উদাহরণ আছে। তো আমরা 378 ধারার যে চুরির এলিমেন্ট গুলো আছে, উপাদানগুলো আছে, সেটা হুবহু মিলে যায়, তাই এটা আমরা কি বলবো, চুরি হয়েছে। যেই মুহূর্তে গাছটি কেটে ফেলা হয়েছে উক্ত মুহূর্ত হতে তা অস্থাবর সম্পত্তিতে পরিণত হয়েছে, যা স্থানান্তরযোগ্য অর্থাৎ চুরিযোগ্য। তো গাছ কেটে সে সেখান থেকে নিয়ে গেছে কিনা সেটা ম্যাটার না, গাছ কাটার সঙ্গে সঙ্গে সেটা চুরি হয়ে যাবে। কয়েকজন ডাকাত, বলেই দিচ্ছে ডাকাত, কয়েকজন ডাকাত, এখন 5 জন হতে পারে, 15 জনও হতে পারে, বলে দেয়নি। তাই ডাকাত যেহেতু বলেছে, তাহলে ডেফিনেটলি 5 বা তার বেশি হবে।
অথবা ডাকাত না বলে এখানে 5 জন বলে দিতে পারতো, 6 জন বা 10 জন বলে দিতে পারতো, তাহলে সংখ্যায় হয়তো প্রকাশ করা থাকবে, অথবা ডাকাত শব্দটাই থাকবে। কয়ের বাড়িতে ডাকাতি করে সে সময় ক বাধা দিলে খ ব্যতীত অন্য ডাকাতগণ ক কে হত্যা করতে উদ্যত হয়। খ তাদের নিষেধ করে, কিন্তু অন্য ডাকাতগণ শেষ পর্যন্ত ক কে হত্যা করে। মানে ডাকাত দলের একজন ভালো ব্যক্তি ছিল, তিনি চাচ্ছিলেন শুধু ডাকাতি হোক, যেন খুন না হয়। হয়তোবা তিনি একটু আইন জানতেন, 396 সম্পর্কে জানতেন, যে একজন খুন করলে তো সবারই দায়ী হয়ে যাবে। 396 সম্পর্কে তার জানা ছিল হয়তোবা ডাকাতের। তাই তিনি চাচ্ছিলেন যেন খুন খারাপই না হয়, জাস্ট সম্পদ নিয়ে চলে যাব। কিন্তু তার কথা শুনলো না, অন্যরা খুন করে ফেললো। এবার কত ভালো মানুষ, কত বাঁচাতে চাচ্ছিল মালিককে, শেষ পর্যন্ত বাঁচাতে পারলো না, তাহলে খ কি সাজা পাবে? কারণ 396 হচ্ছে যৌথ দায়। 396 যেহেতু যৌথ দায়, অতএব এখানে খুনসহ ডাকাতির জন্য সবাই অপরাধী হবে, এবং সমভাবে তাদের কি হতে পারে, জয়েন্ট লাইবিলিটি। এখানে 34 ধারা কিন্তু প্রযোজ্য হবে না, মানে 396 ধারার মধ্যে 34 ধারা লুকিয়ে আছে। তাই আলাদাভাবে 34 ধারা দেওয়া দরকার নাই, বা এখানে 149 ধারা দেওয়ারও দরকার নাই। কমন ইন্টেনশন বা কমন অবজেক্টের জন্য 34 বা 149 ধারা দেওয়ার দরকার নাই এখানে। কারণ 396 ধারার মধ্যে 34 বা 149 সবকিছু এর মধ্যে আছে। তাহলে এদের সাজা কি আছে? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা অনধিক 10 বছর, সেই সাথে অর্থদণ্ড দণ্ডিত হবে। অতএব এটা স্পষ্ট যে খুনসহ ডাকাতির সময় ক্ষয়ের উপস্থিতি প্রমাণিত হলে খ কে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বছরের সশ্রম কারাদণ্ড বা সেই সাথে অর্থদণ্ড দণ্ডিত করা যাবে। সবার যেহেতু সাজা হবে, ক্ষয়েরও সাজা হবে, যেহেতু সে ডাকাত দলে ছিল। কেন সাজা হবে? এটা লজিক হচ্ছে, ডাকাতি একটা খুবই ডেঞ্জারাস অফেন্স, ভয়াবহ একটি অপরাধ। সেখানে গিয়ে কি হতে পারে সেটা তো চিন্তা করা যায় না। তো ডাকাতি করতে গিয়ে মার্ডার হয়ে যেতে পারে। তো যেহেতু মার্ডার হয়ে যেতে পারে, তো এই ধরনের কাজে না যাওয়াই ভালো। গেলেই সে কোনো কিছু করুক আর না করুক, সবারই সমান সাজা হবে। ক খকে এই নিশ্চয়তায় 20 লক্ষ টাকা প্রদান করে উৎসাহিত করে যে ওই টাকা ক 20টি এনওসি এবং ভিসা সংগ্রহ করে দিবে, কিন্তু ক উক্ত প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়। তাহলে প্রতিশ্রুতি দিয়ে ভুল বুঝিয়ে কারো কাছ থেকে টাকা যদি নিয়ে ফেলে, অর্থাৎ প্রতারণার সাথে যদি টাকা লেনদেন থাকে, তাহলে সেটা আর প্রতারণা থাকে না, সেটা প্রতারণা সহ আর্থিক লেনদেন থাকায় 420 ধারা চলে যায়। আমরা জানি প্রতারণার সংজ্ঞা আছে 415-তে, এবং প্রতারণার যে সাজা, এটার জন্য আরো সাজা মানে ধারা আছে। 417 ধারাতেও প্রতারণার সাজার কথা বলা আছে। 420 তখনই আসবে যখন প্রতারণার সাথে সম্পত্তি অর্পণের কথা বলা আছে। 420 ধারার প্রতারণা ও সম্পত্তি সমর্পণ করার জন্য যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অসৎভাবে প্ররোচিত করে, যে আমাকে টাকা দেন আমি এই কাজটি করে দিব, কিন্তু সে আসলে করবে না, তাহলে প্রতারণামূলক ভাবে টাকাটা সে নিল, নিয়ে আর সে কাজটি করে দিচ্ছে না। তাহলে এটা করলে এটা অবশ্যই 420 ধারায় প্রতারণা এবং সম্পত্তি অর্পণজনিত অপরাধের জন্য 7 বছর সর্বোচ্চ কারাদণ্ড হয়। তো এখানে তারও হবে 7 বছর। একই একটি প্রশ্ন, সেম সেম প্রশ্ন, এবার 5 লক্ষ টাকা নিয়েছে, আগের প্রশ্নের মতোই, এখানেও 420 ধারায় হবে। সৈনিক এক্স তার ঊর্ধ্বতন পদস্থ কর্মকর্তা রানানুগ আদেশক্রমে জনতার ইংরেজি হচ্ছে মোব, এর উপর গুলি চালান। এক্স এর ফৌজদারি দায় নিরূপণ করুন। তো এইটা 2 নম্বরের জন্য প্রশ্ন আসতে পারে, ছোট, তাই এটা আমি হ্যাস্টি। গতদিন আমি শিখালাম 4টা মেথড, তো তার মধ্যে 4 নম্বর মেথড, মানে সময় কম বা নম্বর কম, তাই অল্প ছোট করে লিখবো। 76 ধারার বিধান মতে সরল বিশ্বাসে আইনত বাধ্য ভেবে বা ভুল ধারণাবশত কৃত কার্য অপরাধ নয়। তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশকে বা সৈনিককে বললো যে গুলি করো, এদেরকে আটকাতে হবে। তো গুলি করে দিলে 76 ধারা মতে কিন্তু ওই সৈনিক এক্স এর কি থাকবে না, কোনো দায় থাকবে না, তার মানে তার কোনো অপরাধ হবে না, এক্ষেত্রে এক্স এর কোনো অপরাধ হবে না। 76 ধারায় সে জেনারেল এক্সেপশনস এর মধ্যে পড়বে, কারণ সে তো তার বসের কথা শুনতে বাধ্য, সে চাকরি করছে, বস যদি বলে ফায়ার, তাকে ফায়ার করতে হবে।
এক্স যথেষ্ট সতর্কতা অবলম্বনে একটি কুড়াল দিয়ে কাজ করার সময়, আমরা কুড়ালের গল্প এর আগেও শুনেছি, যদি সতর্কতা থাকে এবং কুড়ালটা ঠিকভাবে কাজ করতো এরকম যদি হয়, যদি উল্লেখ করা থাকে যে কুড়ালটা আগে থেকেই পুরাতন ছিল, কুড়ালে ত্রুটি ছিল, ত্রুটি থাকা সত্ত্বেও সে কাজ করছিল, সেক্ষেত্রে কিন্তু অপরাধ হবে। আর এখানে অসতর্কতা বা সরল বিশ্বাস ছিল না, এরকম কোনো কিছু যদি থাকে, সতর্কতা সরল বিশ্বাস এই শব্দগুলো থাকলে অপরাধ হবে না। আর না থাকলে, বা যদি থাকে যে কুড়ালে ত্রুটি ছিল, সে জানা সত্ত্বেও এই কাজটি করেছে, অথবা ইচ্ছাকৃত ভাবে সে এই কুড়ালটা এমন ভাবে চালিয়েছে যেন সেটা ওই ব্যক্তিকে আঘাত করে, তার মানে তার ইন্টেনশন ছিল, প্রশ্নের মধ্যে যদি এরকম কোনো কিছু বোঝায়, তাহলে কিন্তু 80 ধারার যে জেনারেল এক্সেপশনস এর সুবিধা সেটা পাবে না, তাছাড়া পাবে। তাহলে বুঝতে হবে যে সরল বিশ্বাস আছে কিনা, সতর্কতা ছিল কিনা। এটা হচ্ছে এখানে পয়েন্ট। এখানে কুড়ালের গল্প আছে, কুড়াল ছাড়া হাতুড়ির গল্প থাকতে পারে, এছাড়া অন্যান্য কোনো টুল, টুল বলতে কুড়াল যেমন একটা কাজ করার যন্ত্র, একটা টুল, তেমন অন্য কোনো টুলের কথা বলতে পারে। যেমন এখানে বিল্ডিং নির্মাণের জন্য রাজমিস্ত্রিরা অনেক সময় কাজ করে, কাজ করতে করতে উপর থেকে একটা অসতর্কতাবশত ইট পড়ে গেল, ইট পড়ে গিয়ে কারো মাথায় লেগে সে মারা গেল। সেক্ষেত্রে কি হবে, 80 ধারা আসবে কিনা? যদি সে সতর্কভাবে কাজ করে, তাহলে 80 ধারা আসবে, অর্থাৎ কোনো সাজা হবে না। কিন্তু অসতর্ক হলে বা ইচ্ছাকৃতভাবে ইট উপর থেকে ফেলে দিয়ে কাউকে মেরে ফেলে, আমরা কিছুদিন আগে একটা পোস্ট ভাইরাল হয়েছিল যে একজন মেবি ম্যাজিস্ট্রেট উপর থেকে ইট পড়ে গিয়ে বা ফুলের টব পড়ে গিয়ে এরকম কোনো কিছু মারা যান। খুবই প্যাথেটিক ঘটনা আমরা শুনেছিলাম। তো এটা রিলেট করতে পারছি যে 80 ধারা আসবে কি আসবে না। তো সতর্কতা আছে কিনা এটা ম্যাটার। তো এখানে যেহেতু সতর্কতা আছে, এক্ষেত্রে ওয়াইকে হত্যায় কোনো অভিপ্রায় মানে এক্স এর ছিল না। প্রথমে বলবো এক্স এর কোনো অপরাধ হবে না, কেননা এক্স যথেষ্ট সতর্কতা অবলম্বনে আইনানুগ কাজ বা বৈধ কাজ করার সময় দুর্ঘটনাবশত ওয়াই আঘাতপ্রাপ্ত হয়ে নিহত হয়, এক্ষেত্রে ওয়াই এর কোনো কি ছিল না, ওয়াইকে হত্যা করার জন্য এক্স এর কোনো অভিপ্রায় বা ইচ্ছা ছিল না। 13 নম্বর আবার কুঠারের গল্প। তাহলে 12 নম্বর প্রশ্নের উত্তর দেখলে হবে। জেড ব্যথার কষ্ট নিয়ে সার্জনের কাছে গেল, সার্জন তার চিকিৎসা করলো, চিকিৎসা করার পরে মানে অপারেশন সাকসেসফুল হলো না, এবং ডাক্তার অপারেশন থিয়েটার থেকে এসে রোগীর লোকজনকে বলল, আই এম সরি, তাকে বাঁচানো গেল না। আমরা নাটক সিনেমাতে এই ধরনের ঘটনা দেখি, এবং সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে খুব কষ্টের। তো এই ধরনের ঘটনা যদি বাস্তবে ঘটে, ডাক্তার কি মঙ্গলের জন্য, কারণ অপারেশন সাকসেসফুল হলে ব্যক্তিটা একটু মারা যেত, আর যদি অপারেশন নাই করা হয় হয়তো বা মারা যাবে। তো অনেক সময় বন্ড সই করে নেয়, তো এখানে বন্ড সইয়ের বিষয়টা থাকছে না। জাস্ট সে সরল বিশ্বাসে করেছে কিনা এটা দেখতে হবে, একই কথা। এবং ভালোর জন্য করেছে কিনা, যদি করে থাকে তাহলে ডাক্তারের কোনো কি হবে না, দায়ী হবে না। অর্থাৎ সার্জনকে দায়ী করা যাবে না। এবং এই সার্জন জেডকে মৃত্যু ঘটানোর কোনো অভিপ্রায় ছাড়াই সরল বিশ্বাসে জেডের মঙ্গলের জন্য কিন্তু অস্ত্রোপচার বা অপারেশন করেছেন, তাই তার কি হবে না, সাজাও হবে না। এটা ধারা 88 উল্লেখ করতে হবে, 88 ধারায় আছে। তাহলে আমাদের একটু করে জেনারেল এক্সেপশনস গুলো পড়তে হবে। আবার এখানে একজন ডাক্তার সরল বিশ্বাসে তার রোগীকে জানাই যে সে বাঁচবে না, এবার যোগাযোগ করছে। এটা ডাক্তার ওখানে অপারেশন করলে এবার বলল, হয়তো বা রিপোর্ট দেখে বলছে যে আপনার তো ক্যান্সার হয়েছে এবং যে অবস্থায় আছে আপনার বাঁচার সম্ভাবনা নাই। অথবা হার্টের রোগী, যে আপনার হার্টের যে ব্লক যে পর্যায়ে আছে, এই অবস্থায় অপারেশন করেও লাভ হবে না। হয়তো বা রোগীর বয়স 80+, বয়স্ক, এই সময় চাচ্ছে না যে ওই সময় হার্ট সার্জারি করলে হয়তো আরো রিস্ক হয়ে যায়, তাই এখানে 93 ধারা প্রযোজ্য হবে। তো দেখবেন একই ধরনের গল্প, ধারা কত প্রযোজ্য হচ্ছে সেটা দেখতে হবে। তো এখানে ডাক্তারের কিন্তু কোনো কি হবে না, সাজা হবে না, এক্ষেত্রে ডাক্তারের কোনো অপরাধ হবে না। প্রশ্নের জিজ্ঞাসা করা হবে ডাক্তারের অপরাধ হবে কিনা, কেননা সরল বিশ্বাসে সংবাদ দেওয়া হয়েছে এবং রোগীকে মেরে ফেলার কোনো অভিপ্রায় ডাক্তারের ছিল না। 16 নম্বর ক, একজন শল্য চিকিৎসক সরল বিশ্বাসে তিনি তার রোগীকে জানান যে তিনি বাঁচবেন না, একই প্রশ্ন, তাই 15 নম্বর বা আগের প্রশ্ন দেখলে হচ্ছে। কোন যে প্রশ্ন নিয়ে আপনাদের প্রবলেম থাকবে, আপনারা জাস্ট একটু নোট করে নেন খাতায়, বা যাদের কাছে এই নোটটা পৌঁছে গেছে তারা একটু দাগ দিয়ে নেন, যেন ক্লাস শেষে প্রশ্ন করতে পারেন। দেখেন প্রশ্ন করেননি, আমি অলরেডি
অনেক 16টা প্রশ্ন আমাদের প্রায় পড়া হয়ে গেছে। তার মানে ফার্স্ট আগাচ্ছে, ফার্স্ট আগানোটা জরুরি। এই ক্লাসগুলো করাটা খুব একটা জরুরি না, কারণ আপনারা এগুলো জানেন, তারপরও পড়ে দিচ্ছি। কারণ অনেকের পড়তে ভালো লাগে না, আমার কথা শুনতে ভালো লাগে, বা আমার কথাগুলো রেকর্ড হয়ে থাকলে রেকর্ডিংটা শুনে নিলেও কিন্তু কাজে লাগবে। তো এই কারণে যেই জায়গায় প্রবলেম, সেই প্রবলেমটা আপনাকে সলভ করতে হবে। তবে ভালো হয় নোট পেয়ে যাওয়ার পরে যেই ক্লাসটা হবে সেই ক্লাসে প্রবেশের আগেই সেই অংশটুকু নিজে পড়ে রাখা, পড়ে নিজের সমস্যাটুকু বের করে নেওয়া, এবং যখন প্রশ্ন করার সুযোগ দিব ওই সময় প্রশ্ন করে নিজের সমস্যার সমাধান করে নিয়ে ওই রাত 10টার আগে ঘুমিয়ে পড়া, এটা সবচেয়ে বেস্ট ওয়ে। যাদের আগে ঘুমানো দরকার তারা কি করবেন, আগে পড়ে নেবেন নোটটা, এবং যেই জায়গায় প্রবলেম সংশ্লিষ্ট ক্লাসে যখন প্রশ্ন করার সুযোগ দেব ওই সময় প্রশ্ন করে তিনি ক্লাস থেকে বের হয়ে যাবেন। তারপরে চাইলে পরে ভিডিও দেখলেন বা না দেখলেন সেটা পরের বিষয়। আবার চাইলে যখন পরীক্ষা নেব পরীক্ষার আগে একটু ভিডিওটা দেখে নিলেন, কারণ কথার মধ্যে অনেক কিছু অ্যাড করি, সেটা কিন্তু আবার যখন আমি প্রশ্ন মডিফাই করে দিব, চেহারা চেঞ্জ করে মেকআপ করে দিব, তখন কিন্তু এই যে কথা বলছে এক্সট্রা, এটা আপনার কাজে লাগবে। কারণ এই কথার মধ্যেই কিন্তু আমি ক্লু দিয়ে দিই যে এই প্রশ্নটা কিভাবে মডিফাই হতে পারে। তাই কথাটা কিন্তু, সবগুলো কথা মনোযোগ সহকারে শোনাও জরুরি। এর মধ্যে কিন্তু অনেক ক্লু দিয়ে দিই আমি যে প্রশ্নটা কিভাবে মডিফাই করতে পারি আমি। 17 নম্বর, এক্স প্রহিত হওয়ার হুমকির ভয়ে একদল ডাকাতের চরিত্র অবগত হওয়া সত্ত্বেও উক্ত ডাকাত দলের সাথে যোগদান করে এবং ডাকাতি করে। তাহলে এটা কি হবে, অপরাধ হবে। তার মানে সাধারণ ব্যতিক্রমের আওতায় পড়বে না, অর্থাৎ উক্ত ব্যক্তিও অপরাধী মর্মে গণ্য হবে। তাহলে 94-এর 1 নং ব্যাখ্যার বিধান বিশ্লেষণ করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 94 ধারায় দুইটা কি আছে, ব্যাখ্যা আছে। 1 নম্বর ব্যাখ্যায় অপরাধ হবে, এবং 2 নম্বর ব্যাখ্যায় যেটা, সেটা অপরাধ হবে না। 2 নম্বর ব্যাখ্যায় হচ্ছে তালা খুলে দিতে বলল, ডাকাতেরা তালা খুলে দিল শুধুমাত্র, কিন্তু সে ডাকাতিতে অংশগ্রহণ করলো না, সেক্ষেত্রে কিন্তু সেটা অপরাধ হবে না। 94 ধারার ব্যাখ্যা দুইটা পড়ে নেবেন স্বপন ভাই, মনে পড়ছে? আচ্ছা, তাহলে এখানে সাধারণ ব্যতিক্রমের আশ্রয় লাভের অধিকারী হবে না, অর্থাৎ এটা অপরাধ হবে। এক্স জেড এর ঘর পোড়ানোর জন্য ওয়াই কে প্ররোচিত করলো, তাহলে এখানে জেড এর ঘর পোড়াতে হবে, এক্স ওয়াই কে বলছে ভাই যাও ঘর পুড়িয়ে আসো, তোমাকে 10,000 টাকা দিব। তো ঘর পোড়াতে গিয়ে দেখলো ঘরের মধ্যে কি মূল্যবান সম্পদ আছে, কিছু গহনা আছে, একটা ল্যাপটপ আছে, দামি দুইটা স্মার্টফোন আছে। সে ভাবলো এগুলো তো পুড়েই যাবে, নিয়ে যাই। তো এক্স বললো পুড়িয়ে দিতে, পোড়ানোর পাশাপাশি চুরিও করলো। তাহলে এক্স এর শুধুমাত্র পুড়ানোর জন্য প্ররোচনার দায় হবে, কিন্তু ওয়াই এর পুড়ানো প্লাস, তাহলে ঘর পোড়ানো কত ধারায় যাবে? 427 ধারায়। মানে মিসচিপ বা অনিষ্ট করা, ঘর পোড়ালে তো যে পোড়ালো তার কোনো লাভ হয় না, কিন্তু ক্ষতি হয়, যে ব্যক্তির গেল তার ক্ষতি হয়, ভিকটিমের ক্ষতি হয়। তাহলে এখানে 425-এর যে সংজ্ঞা সেটাতে হবে, এবং 427 মতে হবে। তো এখানে 108 ধারার 2 নং বিধান মতে পরিচিত কার্যটি সংগঠিত হওয়া আবশ্যক নয়। প্ররোচনা মোতাবেক উক্ত কার্যটি করতে সম্মত না হলেও প্ররোচনার অপরাধ হবে। আবার বলা হচ্ছে 115 ধারার বিধান মতে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন। আচ্ছা, একটা পড়তে গিয়ে আরেকটা চলে যাচ্ছে আমি। তো ঘর পোড়ানোর বিষয়টা আসছি, যে 111 ধারার বিধান মতে উম, সে যে কাজের জন্য প্ররোচনা করেছিল উক্ত কাজটি সংগঠিত হয়েছে, বা উক্ত প্ররোচনার ফলস্বরূপ ভিন্ন অপরাধটি সংগঠিত হয়েছে। তো ঘর পোড়াতে গিয়ে এই যে পোড়াতে গেছে তার মনের মধ্যে চুরির ইচ্ছা জেগেছে, তো ঘর পোড়াতে গিয়ে চুরি হতে পারে, একটা কি ফলস্বরূপ হয়েছে, মানে কি এটা একটা প্রবাবল আউটকাম। একটা অপরাধ করতে গিয়ে এটার সাথে আরেকটা অপরাধ হয়ে যেতে পারে, যেমন ডাকাতি করতে গিয়ে মার্ডার হয়ে যেতে পারে বা আঘাত হয়ে যেতে পারে। কারণ ডাকাতি যারা করতে যায় তারা নিশ্চয়ই মারাত্মক অস্ত্র নিয়ে যায়, মারাত্মক অস্ত্র নিয়ে যাওয়ার কারণ কি? যদি বাধা দেয় তাহলে কি করব, খতম করে দিব, এটাই তো ইন্টেনশন থাকে। তো এরকম যদি হয় তাহলে আলোচ্য প্রশ্নে এক্স জেড কে ঘর পোড়ানোর জন্য ওয়াই কে পরিচিত করে, তাহলে ওয়াই ওই ঘর আগুন লাগায় এবং সেই সঙ্গে সেখানে সম্পত্তি চুরি করে। এক্ষেত্রে এক্স চুরিতে ও প্ররোচনার জন্য দোষী হবে, কেননা ঘরে আগুন লাগানো ফলস্বরূপ চুরি সংঘটিত হয়নি। এক্স চুরিতে প্ররোচনা, আচ্ছা,
সরি, এখানে একটু ভুল ব্যাখ্যা হয়ে যাচ্ছিল। চুরি চুরি করাটা ইচ্ছাকৃতভাবে ওয়াই করেছে। তার মানে এখানে আগুন লাগিয়ে চলে আসার দরকার ছিল, তার ঘরের ভিতরেতে প্রবেশ করা দরকার ছিল না। তার মানে এটা উক্ত প্ররোচনার ফলস্বরূপ ভিন্ন অপরাধটি সংঘটিত হয়েছে। মানে ডাকাতি করতে গিয়ে খুন হওয়াটা স্বাভাবিক, কিন্তু আগুন লাগাতে গিয়ে চুরি হওয়াটা স্বাভাবিক না, সেটা বলছে 111 ধারায়। তাই এখানে শুধুমাত্র প্রশ্নে কি চেয়েছে, এক্স কি চুরিতে প্ররোচিত প্ররোচনার জন্য দোষী, এক্স কি চুরিতে প্ররোচনার জন্য দোষী না, এক্স চুরির জন্য তো প্ররোচনা দেয়নি, তাহলে চুরিতে প্ররোচনার জন্য দোষী হবে না, শুধুমাত্র আগুন লাগানোর জন্য দোষী হবে। এটাই এটার হবে উত্তর। এরপরে কে এম কে হত্যা করতে ওয়াই কে প্ররোচিত করে, কিন্তু এল তা করতে রাজি হয় না। মানে একজন আরেকজনকে বললো ওকে মেরে আসো, মেরে ফেলো, কিন্তু সে রাজি হলো না, আমি এ কাজ করব না। এ কাজ করব না বললেও যদি রাজি না হয় কাজ করতে, তবুও কিন্তু খুনের প্ররোচনার জন্য দোষী হবে। এটাই বলা হচ্ছে 108-এর 2 নম্বর ব্যাখ্যায়, যে কাজটি করতে যদি রাজি না হয়, সম্মত না হয়, তবুও কিন্তু অপরাধ হবে, প্ররোচনার অপরাধ হবে। যে রাজি হলো না তার অপরাধ হবে না, কিন্তু যে প্ররোচনা দিচ্ছিল তার অপরাধ হবে, কারণ সে প্ররোচনা দিয়েছে, এটাই অপরাধ। প্ররোচনা দেওয়াটাই কিন্তু একটা স্বতন্ত্র অপরাধ, একটা আলাদা পৃথক অপরাধ। কেন সে বলল, সে যদি বলে দেয় যে এই মিস্টার এক্স আমাকে বললো আরেকজনকে খুন করতে, তাহলে এটা বলে দিলেই এটা একটা অপরাধ হয়ে যাবে, এবং এটার জন্য 115 ধারা মোতাবেক তার কি হবে, সাজা হবে। এরপরে কে এম এর বাড়িতে আগুন লাগানোর জন্য ওয়াই কে পাগল প্রকৃতির, এল পাগল প্রকৃতির ব্যক্তিকে বলে। তার মানে একজন পাগল বা উন্মাদ বা ম্যাড বা ইনসান ব্যক্তিকে বললো যে ওর ঘরে আগুন লাগাই দাও। উন্মাদ ব্যক্তি তো বোঝে না যে এটা কি করলে কি হবে, তাই এখানে সে আগুন লাগাতে চলে গেল। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে 108-এর 3 নং ব্যাখ্যায় বলা হচ্ছে প্ররোচনাপ্রাপ্ত ব্যক্তিটি অপরাধটির করার সামর্থ্য, অভিন্ন অভিপ্রায় কিংবা অপরাধমূলক জ্ঞান থাকা আবশ্যক নয়। অর্থাৎ একজন শিশু, উন্মাদ, অসুস্থ, দুর্বল বা অন্য যে কোনো ব্যক্তিকে ভুল বুঝিয়ে অপরাধমূলক কাজে উৎসাহ দিলেও প্ররোচনা হবে, সেটা শিশু হোক, উন্মাদ হোক, নারী হোক, বা কোনো যদি যে কোনো প্রকারের ব্যক্তিকে যদি দেওয়া হয়, তাও সেটা কি হবে, অপরাধ হবে। অতএব এখানে 84 ধারা বিধান মতে পাগল প্রকৃতির ব্যক্তির কার্য অপরাধ হবে না। এখানে প্রশ্নে চেয়েছে যে ওই পাগল ব্যক্তির কোনো কি হবে কিনা, অপরাধ হবে কিনা। পাগল ব্যক্তির কিন্তু অপরাধ হবে না। হ্যাঁ, এখানে সকল প্রশ্নের উত্তর প্রায় হেস্টি মেথডে লেখা হয়েছে। কেন লেখা হয়েছে? আমাকে হেস্টি মেথডে এই নোটটা দ্রুত শেষ করতে হয়েছে, তাই। আপনারা চাইলে এটাকে মেথড 1 বা প্রপার মেথডে, অ্যাডাপটিভ মেথডে বা মডিফাই মেথডে কনভার্ট করে নিতে পারবেন। আপনার মূল জায়গাটা তো জানা দরকার, তাই নয় কি? শবন ভাই, পারবেন না? মূল যে উত্তর, আপনি এক জায়গায় সবকিছু পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এক জায়গায় সবকিছু পেয়ে যাচ্ছেন, এই নোটের সবচেয়ে বড় বেনিফিট, আপনার খোঁজাখুঁজি করতে হচ্ছে না। এক জায়গায় সবকিছু আপনি পেয়ে যাচ্ছেন। তার মানে আপনি পেনাল কোড চাইলেই 2 ঘন্টাতে পুরো সাবজেক্টটা শেষ করে দিতে পারবেন। এবং আপনি একবার 2 থেকে 3 দিন যদি পড়াশোনা করেন, এই পুরো নোটটা শেষ হয়ে যাবে। কারণ নোটের সাজেশন অংশই প্রায় 50 পেজের মতন। তাহলে বাকি যতটুকু পড়ার মতো জায়গা হয়তো বা 100-110 পেজের মতন পড়ার জায়গা আছে। 110 পেজ পড়তে আপনারা 2 থেকে 3 দিন এনাফ। একদিনে 50 পেজ খুব সুন্দরভাবে পড়া যায়, কোনো সমস্যা হয় না। কারণ আপনারা রিভিশন করছেন, এমসিকিউ সবকিছু পড়াই আছে। অতএব এই নোটটা প্রথমে 3 দিন সময় লাগবে। হ্যাঁ, 100 পেজের মতো পড়তে হবে। আর বাকি 100 পেজ আপনার পড়াই লাগবে না, রিভিশন, সরি, ওই অন্যান্য যে বিষয়গুলো আছে, যেমন মেথড বোঝানো হয়েছে, তারপরে সাজেশন আছে, এগুলো মনে করেন যে চলে যাবে 100 পেজের মতন। আর অর্ধেক আপনাকে পড়তে হবে। তো এটা 3 দিনে একবার পড়া হয়ে যাবে প্রথমে। বাদ বাকি প্রতিদিন একবার করে রিভিশন দেওয়া সম্ভব। অতএব নোটের ভলিউমের দিকে যে লাভ নাই, আপনি পড়েন, পড়াতে মনোযোগ দেন, তাহলে লাভ হবে। আর আমি কি মেথডে লিখেছি, যেমন প্রশ্নের ধরন অনুসারে লিখেছি। আর ওই যে আমার সময় কম ছিল, দ্রুত আমাকে নোট শেষ করতে হবে, তো আমি মূল জায়গাটুকু দিয়ে দিয়েছি। আপনাকে সেটাকে কোন মেথডে আপনি লিখবেন, পরীক্ষার খাতায় অবস্থা বুঝে আপনাকে ব্যবস্থা করতে হবে। এক্স ওয়াই কে মিথ্যা সাক্ষ্যদানের জন্য প্ররোচিত করেন। উক্ত প্ররোচনার ফলে এক্স অপরাধটি সংঘটিত করে, মানে মিথ্যা সাক্ষ্য দিয়েও ফেলেছে। তাহলে কি হবে? তাহলে এক্স ওয়াই কে
মিথ্যা সাক্ষ্যদানের জন্য প্ররোচিত করেন, উক্ত প্ররোচনার ফলে এক্স অপরাধটি সংগঠন করেন, এক্ষেত্রে এক্স মিথ্যা সাক্ষ্যদানের জন্য প্ররোচিত করার অপরাধের দায়ে দোষী হবেন। উক্ত অপরাধের জন্য এক্স এর শাস্তি 109 এবং 193 ধারার বিধান মতে 109 হচ্ছে অ্যাবেটমেন্টের জন্য, 193 হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য। তো মিথ্যা সাক্ষ্য দান দিলে কিন্তু দুইটা হয়, একটা 7 বছর এবং একটা হচ্ছে 3 বছর। 7 বছর হচ্ছে বিচারিক কার্যক্রমে মিথ্যা সাক্ষ্য দান, আর 3 বছর হচ্ছে অন্য যে কোনো কার্যক্রমে। আপনি যে কোনো একটা দিলেও হবে, দুইটা দিতে পারলে ভালো। 193 7 বছর আর 3 বছর, দেখেন 193 এর মধ্যে 3 আছে, তাই 3 বছর মনে রাখবেন। আর 193 সাথে 7 যুক্ত করলে 100 হয়। এভাবে মনে রাখবেন, 7 বছর আর 3 বছর মিথ্যা সাক্ষ্যদান বিচারিক কার্যক্রমে, 7 বছর বড় অপরাধ, অন্য কোনো জায়গায় হলে সেখানে 3 বছর। একজন পুলিশ অফিসার দস্যুতা সংগঠনের পরিকল্পনা করেছে, জেনেও সে মুখ বন্ধ করে থাকলো, তথ্য গোপন করলো এবং সে কোনো বাধা দিল না। সে অপরাধ করেছে কিনা? অবশ্যই অপরাধ করেছে। 119 ধারায় এটা আছে, দেখেন 119 ধারায় বলা হচ্ছে, সরকারি কর্মচারী কর্তৃক অপরাধ সংগঠনের ষড়যন্ত্র সম্পর্কে জেনে তা গোপনকরণ বা মিথ্যা তথ্য প্রদান যা দমন করা তার দায়িত্ব ছিল। আমার যে এমসিকিউ নোট আছে, আমার এমসিকিউ নোটে দেখবেন এটা আছে কিনা। অনেক সময় এমসিকিউ নোটে সবগুলো যেহেতু সেকশন নাই, না থাকলে একটু বিআর এক দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আর যদি মনে করেন দেখবো না, আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন, সমস্যা নেই, এটা পড়ে চলে যাবেন, তাহলে হবে। এক্স এবং ওয়াই বারংবার এবং বিভিন্ন সময়ে অল্প মাত্রায় বিষ প্রয়োগ করে এক্স কে হত্যার জন্য একমত হয়, জেড কে হত্যার জন্য একমত হয়। জেড কে হত্যা করার অভিপ্রায় এক্স এবং ওয়াই চুক্তি মোতাবেক বিষ প্রয়োগ করে, এরূপে কয়েকবার বিষ প্রয়োগের ফলে জেড এর মৃত্যু হয়। ফলে এক্স এবং ওয়াই কে কিভাবে দাবি করা, মানে দায়ী করা যাবে? এখানে 37 ধারা আসবে, 34 ধারা আসবে না, 37 ধারা আসবে। 37 ধারা হচ্ছে কি, বেশ কয়েকটি কাজ করে সমবায়, অর্থাৎ একটা আরেকটা কাজের সাথে সমবায়ে যুক্ত হয়ে কাজ করা। তো কতিপয় কার্যের সমবায়ে কৃত অপরাধের ক্ষেত্রে সকলের দায় সমান হবে। 34 ধারাতেও কিন্তু জয়েন্ট লাইবিলিটি, 35, 36, 37, 38 সবগুলোই জয়েন্ট লাইবিলিটির একটা ভিন্ন, শুধু 38 একটু 34-এর ব্যতিক্রম, যে 38-এ কিন্তু ভিন্ন ভিন্ন শাস্তি হতে পারে। আর 34, 35, 36, 37 এগুলোতে একই শাস্তি হবে, মানে জয়েন্ট লাইবিলিটি। আর এখানে সমবায় বলতে যে একজন যে বললো যে হ্যাঁ আমি সকালে একটু বীজ দেবো, আর আর আচ্ছা, আশা করি সবকিছু ঠিক আছে। আমরা পড়ছিলাম পেনাল কোডের প্রবলেমেটিক প্রশ্ন। সর্বশেষ প্রশ্ন যেটা বললাম, যে দুইজন মিলে অল্প অল্প করে বিষ প্রয়োগ করে একজনকে হত্যা করলো, সেক্ষেত্রে 37 ধারা মতে দুইজনেরই কি জয়েন্ট লাইবিলিটি আছে, অর্থাৎ দুইজনেরই কি সাজা হবে। এখানে 302 ধারার সাথে 37 ধারা যুক্ত করে চার্জ গঠন করা হবে এবং সাজা হবে। 34 ধারা এখানে আসবে না। 34 ধারা আসতে হলে দুইজনের অ্যাক্টিভ পার্ট প্লে থাকতে হবে এবং দুইজন একসাথে কাজ করবে। আর এখানে যেহেতু বারে বারে কাজ করেছে, তাই 37 ধারা আসছে। এক্স এই মর্মে এজাহার করেন যে 7 জন ব্যক্তি অবৈধ সমাবেশ গঠনে তার জমির ধান কাটা শুরু করেন। এক্স উক্ত কাজে বাধা দিলে ওয়াই ও অন্য 10 জন সহ অস্ত্র সহ এক্স কে আক্রমণ করে। সকল অভিযুক্তের বিরুদ্ধে পেনাল কোডের 143, 147 এবং 148 ধারায় অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্যে প্রমাণিত হয় যে প্রথমোক্ত 7 জন ব্যক্তি অন্যান্যদের ভাড়া করা ধান কাটা শ্রমিক। তো শ্রমিককে তো কি করা যায় না, সাজা দেওয়া যায় না, তারা তো আর কাজ ঝামেলা করতে আসেনি। তাহলে আদালত সকলকে দোষী সাব্যস্ত করে পূর্বোক্ত ধারাসমূহে সাজা প্রদান করেন। তো উক্তরূপ সাজার বৈধতা নিরূপণ করুন। এখানে এই তিনটা ধারার সাথে এই এই তিনটা ধারা এইভাবে আসবে না, যেহেতু অবৈধ সমাবেশ আছে, সেহেতু সকলের দায় সমান বা কমন ইন্টেনশন এর পরিবর্তে এখানে কমন অবজেক্ট আছে, সাধারণ মানে উদ্দেশ্য আছে। 149 ধারায় চার্জ গঠন করতে হতো, আবার যেহেতু সাক্ষ্যে প্রমাণিত হয় যে ওই 7 জন ব্যক্তি শ্রমিক ছিল, সেহেতু 7 জন
কে সাজা প্রদান করাও বৈধ সাজা হয়নি, তার মানে 7 জনকে খালাস দিতে হবে বা ডিসচার্জ করতে হবে। এবং এই 3টা সেকশনের পরিবর্তে 149 একটা সেকশন দিলেই হয়ে যেত। আর এখানে আক্রমণ করার জন্য যদি এখানে আঘাতপ্রাপ্ত হয়, মানে যে অপরাধটা করেছে সে অপরাধটা 323 হোক বা 326 হোক, সেই সেকশনটা এর মধ্যে আসবে। তো সেই মেন সেকশনটা এখানে চাওয়াই হয়নি বা উল্লেখ করা হয়নি, তাই সেটা দেওয়া জরুরি না। এখানে 149 ধারা দিতে হবে, এটাই মূল বক্তব্য। এবং শ্রমিকরা এখানে সাজা পাবে না। একখণ্ড জমি হইতে কামালকে বেদখল করার জন্য আনসার আলী অন্য 6 জনকে সঙ্গে নিয়ে বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে তার উপর হামলা করে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে আনলফুল অ্যাসেম্বলি আছে। আর এখানে কামালের বুকে ফলা দিয়ে আঘাত করে, তার মানে 326। আর কমন ইন্টেনশন থাকার কারণে, সরি, কমন অবজেক্ট থাকার কারণে 149। জনৈক কালু মিয়া নিহত হয়, পুরাতন প্রশ্ন, তাই এরকম ল্যাঙ্গুয়েজ আছে। এরকম ল্যাঙ্গুয়েজ দিয়ে এখন আর প্রশ্ন আসার সম্ভাবনা নেই, এক্স ওয়াই এরকম নাম ব্যবহার করা হবে। পুলিশ তদন্ত করে দেখে যে তার প্রতিবেশী ধলু মিয়ার সাথে তার জমি জমা সংক্রান্ত বিরোধ ছিল। ঘটনার পূর্বের রাত্রে স্থানীয় বাজারের একটি মুদির দোকানে ধলু মিয়া শামসুদ্দিন ও মকবুলকে বসিয়া থাকতে দেখে। মানে এখানে কিছু সাক্ষ্যযুক্ত হচ্ছে। পুলিশ আরো দেখে যে ধলু মিয়ার অভিভাবক একজন গ্রাম্য মাতব্বর, সে কালু মিয়াকে দুনিয়া থেকে সরাইয়া দেওয়ার জন্য ধলু মিয়াকে উপদেশ দেয়। পরে দিন ধলু মিয়া, শামসুদ্দিন ও মকবুল তাদের সহযোগিতার জন্য হাশেম ও মতিনকে ভাড়া করে এবং কালু মিয়া যখন জমি চাষ করতেছিল সেই সময় তারা অস্ত্রসজ্জিত হয়ে বিরোধী জমিতে যায়। তখন ধলু মিয়ার নির্দেশে শামসুদ্দিন ও মকবুল মিয়াকে মাটিতে দেয় ফেলিয়ে দেয় এবং শামসুদ্দিন তার দেহে টেটার আঘাত করে, ফলে সে মারা যায়। টেটা হয়তো বা একটা মারাত্মক ধারালো অস্ত্র হতে পারে, আমি নিজেও চিনি না এটা কি জিনিস। এই ঘটনাতে কিভাবে আসামিদের অভিযুক্ত করা যায়, এখানে দণ্ডবিধির 34, 149, 109 ও 120-এর খ ধারার উল্লেখে উত্তর দিন। মানে কোনটা অ্যাপ্লাই হবে আপনাকে এখানে দিতে হবে। দেখেন, ছোট উত্তর দিয়ে প্রশ্ন বড়, কিন্তু ছোট উত্তর দিয়েছি কিভাবে। আলোচ্য প্রশ্নে ধলু মিয়ার অভিভাবক একজন গ্রাম্য মাতব্বর, শেখ কালু মিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য ধলু মিয়াকে উপদেশ দেওয়ার জন্য 302, যেহেতু মারা গেছে তাই 302 এর সাথে 9, তার মানে তার অ্যাবেটমেন্ট হয়েছে। হুকুমদাতা যে হুকুম দেয় যে মেরে ফেল, তো এই যে হুকুমদাতার কিন্তু এটা অ্যাবেটমেন্ট হয়, তাই 109 ধারা হবে। কার জন্য? ওই অভিভাবকের জন্য। অভিভাবকের যদিও এখানে মাতব্বরের নাম দেওয়া নাই, কিন্তু মাতব্বর বলে উল্লেখ করেছি। তারপরে ধলু মিয়া, শামসুদ্দিন ও মকবুল তাদের সহযোগিতার জন্য হাশেম ও মতিন, তাহলে মোট 5 জন সাধারণ উদ্দেশ্য পূরণকল্পে বেআইনি সমাবেশের সদস্য হিসাবে 302 আর 149 ধারার অভিযুক্ত হবে। এই ক্ষেত্রে 34 এবং 120 খ ধারার কোনো প্রয়োগ হবে না। একেবারে ক্লিয়ার উত্তর দিয়ে দিয়েছি। প্রশ্ন বড় হলেও এভাবে বুঝে উত্তর করতে হবে। এটা যদিও আপনার মনে হচ্ছে হ্যাস্টি মেথড, কিন্তু এটাতে ফুল নম্বর পাওয়া যাবে। আব্বাস আলী, নওশের ও আরো 6 জন সহযোগী সহ মারাত্মক অস্ত্র সজ্জিত হয়ে শহীদ ও মনিরের একখণ্ড জমি বলপূর্বক দখল করার পর এক সাধারণ অভিপ্রায়ে এক সাধারণ অভিপ্রায়ে বেআইনি জনতাবদ্ধে মিলিত হয়, মানে সমাবেশে মিলিত হয়, একই কথা। শহীদ এবং মুনির তাদেরকে বাধা দিতে ব্যর্থ হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে আসামি আব্বাস আলী ডেগার দিয়ে শহীদের বুকে মারাত্মক জখম করে এবং আসামি নওশের মুনিরের ডান হাতে লাঠি দিয়ে বাড়ি মেরে গুরুতর জখম করে। ঘটনাস্থলে শহীদের মৃত্যু হয়। ডান হাতের কবজি ভাঙার ফলে হাসপাতালে মুনির চিকিৎসাধীন ছিল। তাহলে একজন মারা গেল এবং একজনের কি হলো, হাত ভেঙে গেল। তাহলে কি দিয়ে আঘাত করেছে? বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে 325 হয়। তাহলে বোঝাই যাচ্ছে যে একজনের জন্য 302 এর সাথে 149 হবে, এবং ওই যে আঘাত করার জন্য 325-এর সাথে 149 হবে। এটা পড়ে নিবেন, তাহলে বুঝতে পারবেন। বুঝতে না পারলে মেসেজ করলে তো আমি উত্তর দিবই। রহিম, করিম, জলিল, হেলাল এবং বেলাল নামে 5 ভাই, তাদের
জাতশত্রু জহিরকে খুন করার মতলব আটে। সেই উদ্দেশ্য সাধনের জন্য ঘটনার দিন গভীর রাতে বলপূর্বক জহিরের শোবার ঘরের দরজা ভেঙে ফেলে। ঘরে ঢুকে করিম ও জলিল জহিরকে বুকে ডেগার দিয়ে বারবার আঘাত করার ফলে তার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। ঘটনার সময় দুই ভাই বাইরে বাইরে ছিল, ফালা হাতে দরজায় পাহারা দিচ্ছিল। তাহলে কার কি অপরাধ হলো? এই তো দেখেন, প্রশ্ন বড় কিন্তু খুবই ছোট উত্তর দিয়েছি, এক মানে দুইটা সেন্টেন্সে, দুই লাইনে। আলোচ্য ঘটনার সকল আসামির উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ থাকায় তাদের সকলের দায় সমান হবে। ফলে তাদের সকলে পেনাল কোডের 302+34 ধারার অভিযোগ হবে। এখানে কিন্তু কি হবে না, 149 ধারা হবে না, কেননা সবারই অ্যাক্টিভ পার্ট প্লে আছে। অ্যাক্টিভ পার্ট প্লে বলতে তিনজন ভেতরে ঢুকেছে এবং দুইজন পাহারা দেওয়ার জন্য ঘটনাস্থলে কিন্তু বাইরে দাঁড়িয়েছিল, যদিও তারা মারামারির কাজে বা সরাসরি আঘাতের কাজে যুক্ত ছিল না বা ঘরের ভেতরে প্রবেশ করেনি, কিন্তু ঘরের বাইরে তো তারা ছিল। তার মানে তারা সেই কাজে অ্যাক্টিভ পার্ট প্লে করেছে, তাই এখানে 34 ধারা আসবে, 149 ধারা আসবে না। এটাই আমি মূল উত্তরটুকু দিয়েছি, সিদ্ধান্ত অংশটুকু দিয়েছি। আপনাদের এটা উত্তর করার জন্য কি করতে হবে? 34 ধারার মানে প্রাসঙ্গিক আইনে 34 ধারাটা একটু ব্যাখ্যা করে দিতে হবে, তাহলেই আপনার উত্তরটা ভালোভাবে হয়ে যাবে। দ্রুত নোটটা শেষ করার জন্য, এবং আমার এইভাবে দেওয়াতেই আপনাদের লাভ হয়েছে। বরং কিভাবে, আপনাকে পুরোটা পড়তে হচ্ছে না, মূল জায়গাটুকু পড়ে আপনি পার হয়ে যেতে পারছেন, মানে আপনি র্যাপিড রিভিশনের জন্য একটা বেস্ট ওয়ে হয়ে যাচ্ছে আশা করি। হ্যাঁ, হোসেন ভাই বলেন। হোসেন ভাই হাত উত্তোলন করেছেন, দ্রুত আসেন। আচ্ছা, রনি আপু লাইন আসবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন, এইভাবে লিখলে পাঁচের মধ্যে হয়তো বা 2 বা 3 পাওয়া যাবে, পুরোটা পাওয়া যাবে না। তাহলে এটাকে কি করতে হবে? ঘটনা, বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক কাহিনী আপনাকে অবশ্যই 34 ধারাটা আলোচনা করে দিতে হবে। আশা করি এটা পারবেন তো, তাই না? জি স্যার পারবো। থ্যাংক ইউ স্যার আর এই প্রশ্নগুলো এতটুকু করে উত্তর দেওয়ার, এই প্রশ্নগুলো গাইডে এত বড় করে উত্তর দেয়া, এত ডিটেইলে দিছে যে ওইটা লিখতেই 3 পৃষ্ঠা চলে যাবে। আমি ভাবছিলাম যে 5-এর জন্য এত বড় কি করে লিখবো, তো আপনি যে এত সুন্দর করে অ্যান্সারটা করে দিছেন আমি অবাক হয়ে গেলাম। আমি তো ভাবছি এগুলো 1 স্টার, এগুলো আমি পড়বোই না, এতগুলো ধারার ব্যাখ্যা পড়তে পারবো না। না, এখানে দেখেন যে আপনার র্যাপিড রিভিশন করতে পারবেন, কারণ মূল জায়গাটুকু আপনাকে ফোকাস করা হচ্ছে। তা আপনাকে তো 4টা মেথড শেখানোই হয়েছে। যেহেতু 4টা মেথড শিখিয়েছি, মূল জায়গাটুকু আমি বলে দিচ্ছি, তাহলে আমার রেডি করতে সুবিধা হয়েছে। এখন আপনাদের পড়তে দ্রুত পড়তে পারবেন, এটা একটা সুবিধা। জি স্যার। আচ্ছা, এ জেনে শুনে একটি মিথ্যা সার্টিফিকেট স্বাক্ষরও ইস্যু করলো। তাহলে মিথ্যা সার্টিফিকেট যদি স্বাক্ষর ইস্যু করে তাহলে কি হবে? ফেব্রিকেশন হবে, মানে মিথ্যা সাক্ষ্য সৃষ্টি হবে। এ কি ধরনের অপরাধ সংগঠিত করেছে? যুক্তি সহ উত্তর দিন। মিথ্যা। 197 ধারা বিধান মতে মিথ্যা সার্টিফিকেট ইস্যু বা স্বাক্ষর প্রদানের শাস্তি মিথ্যা সাক্ষ্য দান বা সৃষ্টির শাস্তির অনুরূপ হবে। তার মানে আমরা যে মিথ্যা সাক্ষ্য দান এবং মিথ্যা সাক্ষ্য সৃষ্টি, এই দুইটার কিন্তু সাজা একই। জি স্যার। যদিও একটা হ্যাঁ, আদালতের যদিও ভিতরে আর আদালতের বাহিরের সাজাটা 7 বছর 3 বছর। হ্যাঁ, তাহলে এ জেনে শুনে মিথ্যা সার্টিফিকেট স্বাক্ষর ইস্যু করার মাধ্যমে মিথ্যা সাক্ষ্য সৃষ্টির অপরাধ করেছে। হ্যাঁ, তো এখানে 197 কেন বলছি? কারণ 197-এর মধ্যে মিথ্যা সার্টিফিকেট ইস্যুকে মিথ্যা সাক্ষ্য সৃষ্টি হিসাবে কি করা হয়েছে, সংজ্ঞায়িত করা হয়েছে, এবং বলেছে যে মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং মিথ্যা সাক্ষ্য সৃষ্টির যে অপরাধের যে সাজা, সেটা মানে 193 ধারারই সাজা হবে। 197 সাজাটাকে বলে দেওয়া হচ্ছে 193 ধারার সাজা অনুসারে হবে, সেভাবে বলা আছে। তো আমি মূল জায়গায় এখানে করে দিয়েছি। এ জেড এর বিরুদ্ধে বি এর 5,000 টাকার একটি ন্যায্য দাবির বিচারে ওই দাবির সমর্থনে মিথ্যাভাবে হলফ করেন যে, মানে শপথ করে সাক্ষী দিচ্ছে আদালতে। হলফ করা মানে শপথ নেওয়া, ওথ। তিনি জেড কে বি এর দাবির ন্যায্যতা স্বীকার করতে শুনেছেন। এ কোনো অপরাধ ও ওই অপরাধের উপাদান কি? এখানে দেখেন, একটা শব্দ দেওয়া আছে মিথ্যাভাবে, মানে প্রশ্নের মধ্যে বলেই দিচ্ছে যে আসলে সাক্ষী যারা
যেটা দেওয়া হচ্ছে সেটা আসলে মিথ্যা সাক্ষী। তাহলে মিথ্যা সাক্ষী দিলে এখানে মিথ্যা সাক্ষীর সংজ্ঞা আপনারা 191 ধারায় দিয়ে দিবেন। আর এখানে 191 ধারার বিধান মতে মিথ্যা বলে জেনে ও বিশ্বাস করে মিথ্যা বিবৃতি প্রদান করাকে মিথ্যা সাক্ষ্যদান বলে। সুতরাং এ জেড কে জেড এর বিরুদ্ধে বি এর 5,000 টাকার একটি ন্যায্য দাবির বিচারে ওই দাবি সমর্থনে মিথ্যাভাবে হলফ করেন যে তিনি জেড কে বি এর দাবির ন্যায্যতা স্বীকার করতে শুনেছেন মর্মে মিথ্যা সাক্ষ্য প্রদানের অপরাধ করেছেন। এবার আমরা এই ধারাতে কি আছে, মিথ্যা সাক্ষ্য প্রদানের উপাদানগুলো এখানে দিয়ে দেওয়া আছে। আপনি এই অংশটুকু উপরেও দিতে পারেন, নিচেও দিতে পারেন, এভাবে করলেও হবে, সমস্যা নাই। অর্থাৎ আগে উত্তর পরে প্রাসঙ্গিক আইন, এভাবেও করা যায়। অনেক গাইড এইভাবে করেছে, যদিও আমার এই স্টাইলে পছন্দ না, তবু আমি এইভাবে উত্তর লেখার জন্য নিষেধ করছেন, আপনি লিখতে পারবেন। কি কারণে আমি এটা এইভাবে দিলাম, মনে করেন আপনি একটা উত্তর লিখতে যাই প্রাসঙ্গিক আইনটা লিখতে ভুলে গেছেন, তাহলে প্রাসঙ্গিক আইন কি লিখবেন না? প্রাসঙ্গিক আইন আপনি পরে দিয়ে দেন, তাহলেও হবে। মানে ব্যাখ্যাটা পরে আসুক, উত্তর আগে হয়ে গেল, প্রাসঙ্গিক আইন মানে আগে সিদ্ধান্ত পরে প্রাসঙ্গিক আইন। এরকম যদি আপনার কোনোটা লিখতে দ্রুত উলটপালট হয়ে যায়, কাটার দরকার নেই, ওইভাবে রেখে দিবেন। এক্স ওয়াই এর বাক্সে একটি, এই অভিপ্রায়ে কিছু অলংকার রাখেন, মানে আরেকজনের বাক্সের মধ্যে অলংকার রাখছে যেন খুঁজতে গিয়ে তার বাক্সে পাওয়া যায় এবং তাকে চোর হিসেবে কি করা যায়, দণ্ড দিতে পারে। তো সে কি কোনো অপরাধ করলো কিনা? তো এটার মাধ্যমে কিন্তু মিথ্যা সাক্ষ্য তৈরি করা হয়। তার মানে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন মানে ফেব্রিকেশন করা হয়। কারণ আপনি আর একটা, আমরা স্কুলে কাউকে যদি ফাঁসাতে চাই, এরকম ছোটবেলা মনে আছে যে প্রাইমারি স্কুলে কলম আরেকজনের ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতাম, যে তাকে চোর সাজিয়ে দিতাম। কারো প্রতি যদি রাগ থাকলে, আমার মনে আছে এরকম দুষ্টামি দু একটা করেছি, যে টিচারকে কি দিতাম, টিচারের কাছে বিচার দিতাম যে স্যার, আমার কলম হারিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। পরে ক্যাপ্টেনকে প্রত্যেকের ব্যাগ সার্চ করতে দিয়ে যার ব্যাগে পাওয়া যেত তার তখন খবর আছে। তো এইভাবে ফাঁসাইছে মনে হচ্ছে, তার মানে আমার অপরাধ হয়েছিল 192 ধারা বিধান মতে। তো যদি এইভাবে কাউকে ফাঁসানোর জন্য কোনো সিচুয়েশন তৈরি করা হয়, সেটাও কিন্তু মিথ্যা সাক্ষ্য তৈরি। তাহলে মিথ্যা সাক্ষ্য তৈরি মানে শুধু ডকুমেন্ট তৈরি তা নয়, কোনো ঘটনার মাধ্যমে করা যায়। এই আত্মহত্যা করার অভিপ্রায় বিষ পান করলেও ভাগ্যক্রমে বেঁচে যায়, মানে সুইসাইড করতে গেছে কিন্তু বেঁচে গেছে, তাহলে বেঁচে গেলে তার তো সাজা হবে 309-এ 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড। এবার ম্যাজিস্ট্রেটের সামনে ওই যে মিথ্যা সাক্ষ্য দিচ্ছিল, ম্যাজিস্ট্রেট বলল আপনি মিথ্যা দিচ্ছেন, 5 নম্বর প্রশ্নের উত্তর দেখেন। আর এটা কথা কাটাকাটির এক পর্যায়ে তলপেলে লাথি মারে, ওখানে ক খ দেওয়া আছে, এই প্রশ্নগুলো রিপিটেড কোশ্চেন। 4 নম্বর প্রশ্নের উত্তর দেখলে পাবেন। রিপিটেড প্রশ্নগুলো লক্ষ্য করবেন যে ভাষাটা কিভাবে পরিবর্তন করে এসেছে, তাহলে নেক্সট আপনাদের পরীক্ষায় কিভাবে ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে আসতে পারে তার একটা কি ধারণা পাবেন। কোনো একটি আঘাতে মারা যেতে পারে জেড, এমন একটি রোগে ভুগছে। এরূপ অবস্থায় এ একদিন জেডকে আঘাত করে, এর ফলে জেডের মৃত্যু ঘটে। যদিও এরূপ একটিমাত্র আঘাত স্বাভাবিক প্রক্রিয়ায় সুস্থ সবল দেহের অধিকার একজন লোককে মেরে ফেলার জন্য যথেষ্ট ছিল না। তার মানে হালকা করে মেরেছে, কিন্তু সে যেহেতু অসুস্থ ছিল তাই মারা গেছে। জেড এর এমন রোগ বিষয়ে অবগত থেকে এ আঘাত করে থাকলে সে কি অপরাধ করেছে, উক্ত রোগ বিষয়ে আঘাত না করলে কি অপরাধ। তার মানে রোগের বিষয়ে জানলে কি অপরাধ হবে, না জানলে কি অপরাধ হবে, দুইটাই জানতে চেয়েছে। এই টাইপের আমরা এমসিকিউ পড়েছি, মনে আসছে নিশ্চয়ই, খুবই পেঁচানো এমসিকিউ। তাহলে এখানে 300 ধারার যে খুনের উপাদান 4টি, সেই খুনের উপাদানের একটি হচ্ছে নলেজ, মানে জেনে শুনে আঘাত করা। তো জেনে শুনে আঘাত করলে সেটা খুন হবে, আর না জেনে আঘাত করলে নিন্দনীয় নরহত্যা হবে। অর্থাৎ দুইটা উত্তরে আমাদের করতে হবে। তাই এখানে আমাদেরকে প্রথমে সিদ্ধান্ত 1 নম্বরে 302 ধারার খুন হবে, এবং 2 নম্বর সিদ্ধান্ত অপর দিকে বলতে হবে না জেনে যদি আঘাত করে তাহলে 304 ধারার নিন্দনীয় নরহত্যা বা কালপেবল হোমিসাইড হবে। মানে এখানে দুইটা উত্তর করতে হবে, দুইটাই চেয়েছে, জেনে করলে কি হবে, না জেনে করলে কি হবে। জেনে করলে খুন, না জেনে করলে কালপেবল হোমিসাইড। এক্স একটি ঝোপের আড়ালে যেটা আছে বলে জানেন, যে মানে এর আগে না জেনে করলো তাই কোনো কিছু হলো না, এবার জানে যে ঝোপের আড়ালে আছে, কিন্তু ওয়াই জানে না। এবার এক্স বলল জেড এর মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে এবং এর ফলে জেড মৃত্যু ঘটবার সম্ভাবনা আছে জেনে ওয়াই কে ঝোপের দিকে গুলি ছোড়ার জন্য বলল।
তার মানে এক্স জানে যে ওইদিকে জেড আছে, কিন্তু ওয়াই জানে না। এবার ওয়াই কে বলছে তুমি গুলি করো ওইদিকে, গুলি করলে একটা ম্যাজিক দেখতে পাবে। তখন গুলি করলো ওয়াই, এর ফলে জেড মারা গেল। এক্স এর তো যে ইচ্ছা ছিল সেটা পূরণ হয়ে গেল, জেড মারা গেল, কিন্তু এবার তো ওয়াই ফেসে গেল এই জায়গায় মামলাতে। এবার কি হবে? তাহলে 299 ধারায় আমরা কি দণ্ডনীয় নরহত্যার যে বৈশিষ্ট্য তিনটি সেটা দেখতে পাই। তার মানে এখানে এক্স এর কি হবে? 299 এবং 107 ধারা পড়লে এক্স দণ্ডনীয় নরহত্যার প্ররোচনার অপরাধ করেছে, কারণ সে নিজে যেহেতু অপরাধ করেনি, আরেকজনকে দিয়ে অপরাধ করিয়েছে। এই কারণে ধরি মাছ নাছুই পানি, সে মনে করেছে তাকে দিয়ে করালে তো সে নিজে বেঁচে যাবে। কিন্তু এখানে যখন এক্স কে ধরবে আদালত, তখন এক্স তো বলে দিবে যে আমি তো, সরি, ওয়াই কে যখন ধরবে আদালত যে আপনি তো খুন করেছেন, আপনার বন্দুকের গুলি থেকে তো জেড মারা গেছে, তখন ওয়াই তো বলে দিবে আদালতে যে এক্স আমাকে বলেছে। এক্স যদি ওয়াই যদি প্রমাণ করতে পারে এক্স এর কথা মতো সে করেছে, তাহলে এক্স ফেসে যাবে। তাহলে এক্স এর জন্য 304 ও 109, মানে কালপেবল হোমিসাইডের জন্য প্ররোচনা। এবং জেড যেহেতু কিছু জানে না, তাই, সরি, ওয়াই যেহেতু কিছু জানতো না, যে গুলি করলো তার কিছুই হবে না, কারণ সে কিছুই জানতো না, তার ইন্টেনশন নাই। সে ঝোপের আড়ালে হয়তো বা কোনো পশু আছে, পাখি আছে, ওই যে হাঁস শিকারের মতন, তো সেটার জন্য হয়তো বা গুলি করেছে, কিন্তু মানুষ ছিল সেটা তো আর জানে না, জানলে তো হয়তো বা গুলি করতো না ওয়াই। এখানে হাঁসের ওই যে হাঁসকে গুলি করার বিষয়টা আবার আসছে, পাখি। তো 3 নম্বর প্রশ্ন উত্তর দেখলে হবে। এক্স একজন চোর, পুলিশ হেফাজত থেকে পলায়নের চেষ্টা করে বা পলায়ন করে। পুলিশ কর্মকর্তা ওয়াই এক্স কে থামানোর জন্য তার প্রতি গুলি ছড়ে, জেড এর গায়ে লাগে এবং মারা যায়। তাহলে পুলিশ কিন্তু এখানে কি করলো? এনকাউন্টার করলো। আমরা এনকাউন্টার করি বলি না, এনকাউন্টার করা যাবে না। এনকাউন্টার করলে সেটা কালপেবল হোমিসাইড হবে, আমরা পড়েছি কত ধারায়, 300 ধারায়। পুলিশ যদি তার ক্ষমতার অপব্যবহার করে, এখানে তাকে ফাঁকা আওয়াজ করতে হতো, উপরে গুলি করতে হতো, অথবা পায়ে গুলি করতে হতো, অথবা তাকে কি করতে হতো? ধাওয়া করতে হতো। ধাওয়া না করে ডিরেক্ট গুলি করে মেরে ফেললো, এটা তো করা যাবে না। তাহলে 300 ধারার 5টি ব্যতিক্রম আছে, যার মধ্যে অন্যতম ব্যতিক্রম হলো ব্যতিক্রম 3। ব্যতিক্রম 3-এ কি বলা হয়েছে? সরকারি কর্মচারী বা তার সাহায্যকারী হিসাবে ক্ষমতার সীমা অতিক্রম করে হত্যা করলে তা খুন নয়, বরং কালপেবল হোমিসাইড হবে। তাহলে কালপেবল হোমিসাইড হয়েছে এখানে। এক্স মৃত্যু হবে জেনেও ওয়াই এর মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে গুলি ছোড়েন, কিন্তু ওই গুলিতে জেড এর মৃত্যু হয়। এক্স এক্ষেত্রে পেনাল কোডের কোন ধারা অপরাধ করেছে? এখানে কিন্তু বার করা হলে 23 সালের প্রশ্ন। তাহলে 23 সালের প্রশ্নগুলো দেখেন, প্রশ্নের ভাষা কত ছোট ছোট, এবং এক্স ওয়াই এগুলো ব্যবহার করা হচ্ছে, আইনটা ইংরেজিতে দেওয়া হচ্ছে। 23 সালের প্রশ্নটা এই কারণে দিয়েছি, এটাও শিখে রাখলেন। এবং রিসেন্ট প্রশ্নগুলোর চেহারা কেমন, এটার জন্য আর আপনার অন্য গাইড খুলতে হলো না, আপনি এখানে রিসেন্ট প্রশ্ন দেখতে পাচ্ছেন। তাহলে আপনার জন্য কেমন প্রশ্ন সেট হতে পারে এটার একটা ধারণা পাওয়া যাবে। প্রাসঙ্গিক আইন ও সিদ্ধান্ত, অ্যাডাপটিভ মেথড ফলো করেছি। 300 ধারার উপাদান, 4টি খুনের উপাদান আছে। অন্যতম উপাদান হলো মৃত্যু ঘটতে পারে এমন বিষয় জেনে হত্যা। তাহলে আলোচ্য প্রশ্নে এক্স মৃত্যু হবে জেনেও ওয়াই এর মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে গুলি ছোড়েন, কিন্তু ওই গুলি জেড এর মৃত্যু হয়, মানে একজনকে গুলি করতে যে আরেকজন মারা গেছে, সেটাও গুলি হবে, মানে সেটাও খুন হবে, কিন্তু সাজা হবে 301 ধারার বিধান মতে। 302 আছে খুনের শাস্তি, আর 301-এ বলা আছে যে খুনের অনুরূপ শাস্তি হবে। তাহলে 301 এখানে উত্তর দিতে হবে। এখানে 302 ধারায় উত্তর করলে কিন্তু ভুল হবে। যারা গত বছর পরীক্ষা দিয়ে 302 উত্তর করেছে তাদের ভুল হয়েছে। এখানে 301 উত্তর করতে হবে, কারণ একজনকে গুলি করতে গিয়ে আরেকজনকে লেগেছে তাই। 40, একজন ট্রাক ড্রাইভার বস্তিতে থাকে। একদিন সে অসময়ে বাড়িতে ফিরে তার 20 বছরের একজন ছোট বোন দেখলো প্রতিবেশীর সাথে কি ঘনিষ্ঠ অবস্থায় আছে। তো এই অবস্থায় দেখে তো সে খেপে গেল, খেপে গিয়ে দা দিয়ে তার বোন এবং ওই ছেলেকে কি করলো? খুন করে ফেললো, মেরে ফেললো। এবং ওই অবস্থায় ট্রাক চালিয়ে যাওয়ার সময় প্রতিবেশী একজন মহিলাকেও চাপা দিয়ে মেরে ফেললো। তার মানে প্রথমে জোড়া খুন, তারপর অ্যাক্সিডেন্ট করে আরেকজনকে মেরে ফেললো। তো তার বিরুদ্ধে জোড়া খুনের জন্য 302, এবং ওই মহিলাকে চাপা দেওয়ার জন্য 304 ধারায় অভিযোগ আনা হলো। এখন আপনি ওনার অ্যাডভোকেট, ট্রাক চালক আপনার কাছে আসছে, আসামির সমর্থনে যুক্তি কি হইবে, কারণ ও হেতুবাদ বর্ণনা করুন। মানে এখানে আর্গুমেন্ট, এখানে রিটেন আর্গুমেন্ট দিতে হবে, এবং মামলায় তাকে সাজা কমানোর চেষ্টা করতে হবে। আসামির সমর্থনে আমার
যুক্তি, এটা অ্যাডাপটিভ মেথড, মানে প্রপার মেথডে গেলে এটা ভালো উত্তর করা যাবে না। প্রথমত 302 ধারার যে অভিযোগ, সেই ক্ষেত্রে আমার যুক্তি হলো 302 ধারার অভিযোগ সঠিক নয়, মানে বলে দিলাম ইওর অনার 302 ধারায় চার্জ গঠন সঠিক হয়নি। তাহলে কি করতে হবে? 300 ধারায় 5টি ব্যতিক্রম আছে, যার মধ্যে অন্যতম ব্যতিক্রম হলো ব্যতিক্রম 1, গুরুতর ও আকস্মিক উত্তেজনা, গ্র্যাভ অ্যান্ড সাডেন প্রভোকেশন। তাহলে ওই ব্যক্তি তো ওই অবস্থা দেখে মাথা তো ঠিক থাকবে না, বোন যে অপকর্ম করছে। এর ফলে উত্তেজনা প্রদানকারীকে বা ভুলক্রমে অন্য ব্যক্তিকে হত্যা করলে তা খুন নয়, বরং অপরাধমূলক নরহত্যা হবে। তার মানে তার বোনকে খুন করুক বা ওই বোনের প্রেমিককে খুন করুক, দুইটাই কি হবে না, খুন হবে না, সেটা কি হয়ে যাবে? কালপেবল হোমিসাইড হয়ে যাবে। সেটা 305টি ব্যতিক্রমের প্রথম ব্যতিক্রমে বলা আছে, এটা বলে দিলাম আদালতকে। তারপরে কি বলছি, আলোচ্য ঘটনা পর্যালোচনা করলে দেখা যায় একজন ট্রাক ড্রাইভার তার 20 বছর বয়স্ক ছোট বোনকে প্রতিবেশী এক, এই গল্পটা বলে দিলাম। দেওয়ার পরে হচ্ছে বর্ণিত ঘটনায় উত্তেজনাটি যথেষ্ট গুরুতর ও আকস্মিক ছিল। দেখবেন ব্যতিক্রম 1-এর নিচের ব্যাখ্যায় বলা আছে যে এই যে উত্তেজনা দিয়ে দেওয়া হলো সেটা যথেষ্ট গুরুতর কিনা এবং আকস্মিক ছিল কিনা, হঠাৎ দেওয়া হয়েছিল কিনা, সাডেন অ্যান্ড গ্র্যাব প্রভোকেশন কিনা, এটা কিন্তু একটা ঘটনাগত বিষয়। তো ঘটনা এমন, সেটা তো ম্যাচ করে আসলে এটা গ্র্যাব অ্যান্ড সাডেন প্রভোকেশন। তো সেটা আমি বলে দিলাম যে ঘটনাটা আসলে গুরুতর। এমতো অবস্থায় দণ্ডবিধি 302 ধারার পরিবর্তে 304 ধারায় অভিযোগ যথাযথ হবে। তার মানে 302-কে আমি কেটে দিয়ে 304 নিয়ে আসার জন্য বলছি, যে জোড়া যে হত্যা হয়েছে, বোন এবং বোনের প্রেমিককে যে হত্যা করা হয়েছে, সেটা আসলে খুন না, কালপেবল হোমিসাইড হতে পারে, সেটা বলছি। এরপরে আসি দণ্ডবিধির 403 ধারা, সরি 304 ধারার যে অভিযোগ, অর্থাৎ ওই যে মহিলাকে ট্রাক চাপা দিয়ে হত্যা করা, সেইটা কি কালপেবল হোমিসাইড কিনা, সেটা আমি বলছি এটাও কালপেবল হোমিসাইড না। কারণ 304 বি ধারায় বলা আছে যে বেপরোয়াভাবে গাড়ি চালানো বা অসহরণের ফলে মৃত্যু ঘটলে অনূর্ধ্ব 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড হবে। তাহলে এখানে 304 থেকে যদি আমি মহিলাকে মেরে ফেলার জন্য আমি 304 থেকে 304 বিয়ে যদি নিয়ে যেতে পারি, তাহলে এখানে যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে কিন্তু চলে আসবে 3 বছরের। তো এখানেও কিন্তু সাজা কমে গেল। আলোচ্য ঘটনা পর্যালোচনা করলে দেখা যায় বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে বাড়ি হতে বাহির হয়ে যাওয়ার পথে পথচারী একজন মহিলাকে চাপা দিয়ে হত্যা করে। এমত অবস্থায় 304 নয়, বরং 304 বি এটা হবে। তো এইভাবে লিখতে হবে আর্গুমেন্ট আদালতে। রণা আপু, বুঝতে পারলেন আর্গুমেন্ট লেখার পদ্ধতি? জি স্যার। তাহলে এখানে আমি খুন থেকে কালপেবল হোমিসাইডে নামাই নিয়ে আসলাম, এবং কালপেবল হোমিসাইড থেকে নামাই নিয়ে আসলাম কি, র্যাশ ড্রাইভিং। ঠিক আছে? তাহলে তার সাজা কমে যাবে না? এবার জি সাক্ষ্য স্যার। প্রমাণে যদি এটা চার্জ গঠনের জন্য বলা হচ্ছে, বা এটা এই যুক্তি তর্কটা চার্জ গঠনের সময় হতে পারে, যে এই ধারায় চার্জ গঠন করা হচ্ছে, চার্জ গঠনের সময় আমি চার্জটাকে কি অল্প ধারায় নিয়ে আসলাম, এরপরে যদি প্রমাণ করতে পারে সাজা হবে, না হলে খালাস পাবে। আর সাজা হলেও সাজা আর বেশি হবে না, এইভাবে আসামিকে বাঁচানো যেতে পারে। এটা হচ্ছে ডিফেন্স লয়ারের কাজ। তো এই ধরনের প্রশ্ন চাইতে পারে আদালতে যদি আপনি যেয়ে থাকেন। এগুলো, এই ধরনের প্রশ্নের উত্তর করা কিন্তু টাফ। তবে এটা একটু গুরুত্বের সাথে বুঝে আপনারা থাকলে এভাবে উত্তর করতে পারবেন। জেড নামক পুলিশের আইনসঙ্গত হেফাজত থেকে, জেড নামক পুলিশের আইনসঙ্গত হেফাজত থেকে, তার মানে জেড হচ্ছে পুলিশ, এক্স ওয়াই কে উদ্ধার করতে গিয়ে জেড কে গুরুতর আহত করে, মানে পুলিশ হচ্ছে জেড এবং জেড কে আহত করে কে, এক্স। ওয়াই হচ্ছে আসামি, যে জেড এর কাছে ছিল, এক্স তাকে বাঁচাতে গিয়েছে, মানে এক্স হচ্ছে এখানে বন্ধু। তো বন্ধুকে বাঁচাতে গিয়ে পুলিশকে আঘাত করেছে, এবার কি হবে? 333 ধারা আসবে। 333 ধারায় বলা হচ্ছে সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দান করার উদ্দেশ্যে গুরুতর আঘাত করলে অনূর্ধ্ব 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাহলে এখানে এক্স এর এই সাজাটাই হবে। এখানে অপরাধের বৈশিষ্ট্য জানতে চেয়েছে। দেখেন প্রশ্নে বলছে যে যে অপরাধটা করলো ওই অপরাধের চিহ্নিত করে অপরাধের বৈশিষ্ট্য, তাহলে বললাম 333 ধারায় এই কাজটা করেছে। এবং বৈশিষ্ট্য কি? ভিকটিম সরকারি কর্মকর্তা বা কর্মচারী হতে হবে। এই 333 ধারায় কাউকে এলিগেশন নিয়ে আসা হলে, অভিযুক্ত করা হলে, এখানে ভিকটিম
বা ভুক্তভোগী অবশ্যই সরকারি কর্মকর্তা বা কর্মচারী হতে হবে। গুরুতর আঘাতটি ইচ্ছাকৃতভাবে প্রদত্ত হতে হবে, মানে আঘাত ইচ্ছাকৃতভাবে না দিলে কি হয় না, সেটা তো আঘাত হয় না। আমরা আঘাতের যে সংজ্ঞার মধ্যে দেখেছি যে আঘাত ইচ্ছাকৃতভাবে দিতে হবে, ইন্টেনশনালি হার্ট করতে হবে। তারপরে আইনানুগ কর্তব্য পালনকালে ঘটনাটি ঘটতে হবে, তার মানে পুলিশ তো পাহারায় ছিল, ওই অবস্থায় তাকে আঘাত করা হয়েছে, তার মানে পুলিশকে আঘাত করা হয়েছে। কিন্তু পুলিশ যদি ডিউটিতে না না থেকে বাসায় থাকে, একটা পুলিশ ঈদের দিন বাসায় আছে, ডিউটিতে নাই, তখন তাকে আঘাত করলে সরকারি কর্মচারীকে কিন্তু আঘাত করা হবে না, কোনো ব্যক্তিকে আঘাত করা হবে। তার মানে যখন কেউ কর্তব্যে থাকে, ডিউটি অবস্থায় থাকে, অন ডিউটি পুলিশ অফিসারকে আঘাত করলে তখন সেটা সরকারি কর্মচারীকে আঘাতের শামিল হবে। তাই সেটা আমি বোঝালাম। আইনানুগ কর্তব্য পালনে বাধা দেওয়ার অভিপ্রায়ে গুরুতর আঘাতটি করতে হবে, এবং আঘাত শুধুমাত্র করলে হবে না। এই যে পুলিশ আটকাচ্ছিল, এক্স কি করছিল, ওয়াই কে উদ্ধার করতে গেছে, এমন ওয়াই কে উদ্ধার করতে গেছে, পুলিশ তো বাধা দিবে। তার মানে কি পুলিশ পুলিশের কাজ করছে, এবার পুলিশের কাজটা করতে দেবে না, বাধা দেওয়ার জন্য আঘাতটা করলো, যেন সে বাধা দিতে না পারে। তার মানে এক্স ওয়াই কে যেন উদ্ধার করতে পারে। তো এই তিনটা পয়েন্ট দিয়ে দিয়েছি, এগুলোই হচ্ছে এই 333 ধারার বৈশিষ্ট্য। এগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল প্রশ্ন। এল এর চেহারা চিরতরে বিকৃত করার অভিপ্রায়ে তা হতে হতে পারে জেনে কে নিজেই এল কে ঘুষি মারে, এমন ঘুষি মারলো যে চেহারা বিকৃত হয়ে যেতে পারে, নাক ফেটে যেতে পারে, চোখ অন্ধ হয়ে যেতে পারে, বা একটা স্থায়ী দাগ পড়ে যেতে পারে চেহারায়। কিন্তু এতে তার মুখমণ্ডল চিরতরে বিকৃত হয়নি, তবে এর ফলে 20 দিন পর্যন্ত তীব্র যন্ত্রণায় ভুগেছে। তার মানে আমাদের দেখতে হবে এটা কি হয়েছে কিনা, গুরুতর জখম হয়েছে কিনা, মানে 320 ধারা আলোচনা করতে হবে। তাহলে 320 ধারা এখানে কয়টা, আমরা জানি 8 প্রকারের আঘাতকে গুরুতর আঘাত বলে। এখানে 8 প্রকারের আঘাত তখনই আলোচনা করব যদি নম্বর দেয় 5, 5 নম্বর দিলে 8 প্রকারের বিষয়টা আপনাদের এখানে 320 ধারা পুরোটা আলোচনা করতে হবে। করার পরে বলতে হবে এই যে 20 দিন প্রচন্ড দৈহিক যন্ত্রণা পেল, তাই এটা কি হবে, যেহেতু ঘুষি মেরেছে 326 আসবে না, 325 আসবে, কারণ এখানে কোনো মারাত্মক অস্ত্র নাই তাই, এবং 7 বছর সর্বোচ্চ সাজা হতে পারে। আর যদি এটা 2, 3 নম্বরের জন্য হয়, তাহলে এখানে 302, এই 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা পয়েন্ট বলবো না, যে এমন আঘাত যা 20 দিন যন্ত্রণা দেয় তাকে গুরুতর আঘাত বলে। আবারও বলছি, 2 বা 3 নম্বরের জন্য যদি প্রশ্নের উত্তর লিখতে হয়, সেই ক্ষেত্রে 302 ধারার বিধান মতে এমন আঘাত করলে যা 20 দিন প্রচন্ড যন্ত্রণা দেয় তাকে গুরুতর আঘাত বলে, এভাবে বললেই হবে। তাহলে ছোট করে 320 আলোচনা হয়ে গেল, জাস্ট যতটুকু লাগবে, যতটুকু রেলিভেন্ট বা ঘটনার সাথে ম্যাচ করে ততটুকু বলবো, কিন্তু 5 নম্বরের জন্য হলো পুরোটাই দিব। এ ইচ্ছাকৃতভাবে একটি ব্যক্তি মালিকানার গাড়িকে বাধা দেয়, মানে প্রাইভেট কার ইংরেজিতে, যাতে 4 ব্যক্তি ভ্রমণ করছিল। তার মানে যে কারের মধ্যে 4 জন আছে, কারকে বাধা দেওয়া মানে কি, ওই ব্যক্তি 4 জনকে বাধা দেওয়া, তার মানে কি এখানে কি রেস্টেন করেছে বা বাধা, অবৈধ বাধা প্রদান। 339 ধারায় সংজ্ঞা আছে, কি বলা হচ্ছে, কোনো ব্যক্তিকে অপর ব্যক্তি কর্তৃক যে কোনো দিকে যেতে বাধা প্রদান করলে, যেদিকে যেতে বা চলাচলে উক্ত ব্যক্তিটির আইনানুগ অধিকার আছে, তবে এমন বাধাকে অবৈধ বাধা বলে। মনে করেন একটা ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, আমি তাকে বাধা দিলাম, তাহলে এইটা কি অবৈধ বাধা হবে। কিন্তু যদি পুলিশ বাধা দেয় চেক করার জন্য যে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা দেখেন, দেখান, তাহলে কিন্তু এটা কি হবে না, অবৈধ বাধা হবে না। কিংবা একটা ব্যক্তি আমার বাড়ির ভেতরে চলে আসার চেষ্টা করছে, আমি তাকে বাধা দিলাম, কোথায় যাচ্ছেন, এটা তো আমার বাসার গেট, আমার বাসার ভেতরে কেন আসছেন, এইখানে বাধা দিলেও কিন্তু অবৈধ বাধা হবে না। কারণ যে ব্যক্তি আমার বাড়ির মধ্যে প্রবেশ করছে তার তো আমার বাড়িতে আসার কি নাই, অধিকার নাই। এই কারণে এই ধরনের বাধা অবৈধ বাধা হবে না। তার মানে যেই দিকে যাওয়ার তার অধিকার আছে ওই দিকে যেতে বাধা দিলে সেটা বাধা হবে। তাহলে এটার সাজা আছে 341-এ 1 মাস অথবা 500 টাকা। এরপরে ওই যে এক জায়গায় যেতে বাধ্য করলো এবং তালাবদ্ধ করে রাখলো, তার মানে এখানে 340ও অবরোধ করে রাখা, অবরোধ করলে সাজা হয় হচ্ছে 342-এ 1 বছর এবং 1000 টাকা অর্থদণ্ড। এগুলো মনে পড়ছে নিশ্চয়ই, এমসিকিউ অনেক পড়িয়েছি, অনেক এমসিকিউ প্রশ্ন, ক্রিটিক্যাল প্রশ্ন করতাম এখান থেকে। এ এমন ভাবে জেড এর দিকে মুষ্টি পাকায় যেন জেড এর বিশ্বাস করার কারণ জন্মে যে এ তাকে মারতে উদ্যত হয়। জাস্ট মুষ্টি দেখাইছে যে মারবো, কিন্তু মারেনি, এটাকে আক্রমণ বলে। 351 ধারা আক্রমণ বলা হয়।
এতটুকু বললেই হবে। এটা হয়তোবা 2 নম্বরের জন্য আসতে পারে, কারণ এতটুকুতে আপনি বৃদ্ধি করে কত বড়ই আর করতে পারবেন। ছোট প্রশ্ন। একটি মামলায় একজন অভিযুক্তের বিরুদ্ধে পেনাল কোডের 339 মানে চুরি এবং 411 মানে চোরাইকৃত মাল গ্রহণ, আমরা এটা পড়িয়েছিলাম যে যে ব্যক্তি চুরি করে তার কাছেই তো সম্পত্তিটা থাকবে, অতএব তাকে চুরির জন্য এবং চোরাই মাল রাখার অপরাধে একসাথে 2 ধারায় সাজা দেওয়া যায় না। তো এই ধরনের কাজ করে ফেলছে ম্যাজিস্ট্রেট, যে ম্যাজিস্ট্রেট তাকে এই চুরি এবং চোরাই মাল রাখার জন্য 6 মাসের, চুরি করার জন্য 2 বছর আর চোরাই মাল রাখার জন্য 6 বছর 6 মাস, এই 2 বছর 6 মাস সাজা দিয়েছে 2টা ধারায় আলাদা আলাদা করে। তো সেটা কি আইন সিদ্ধ হয়েছে বা আইনের বিধান পরিপন্থী হয়েছে কিনা বা সঠিক হয়েছে কিনা? আসলে সঠিক হয়নি। কেন সঠিক হয়নি? 338 ধারার চুরির সংজ্ঞা দেওয়া হয়েছে অত্র ধারা বিধান মতে, তাহলে চুরির সংজ্ঞা আমরা জানি। আর 410 ধারায় চোরাল মালের সংজ্ঞা দেওয়া হয়েছে। অত্র ধারার বিধান মতে চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, আত্মসাৎ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ইত্যাদির মাধ্যমে হস্তান্তরিত সম্পত্তিকে চুরিকৃত বা লুটকৃত বা চোরাই মাল বলে। তাহলে এবার আমরা মূল পয়েন্টে যাব। উপরোক্ত আইনের বিধান বিশ্লেষণ করলে উপলব্ধি করা যায় যে, তাহলে আমরা 2টা বিধান দেখলাম, 378 এবং 410, 2টা সংজ্ঞা থেকে চুরির ক্ষেত্রে অপরাধী নিজে সম্পত্তি নিয়ে যায়, ফলে প্রাথমিকভাবে যে ব্যক্তি চুরি সংগঠিত করেছে বা চুরি করেছে তার নিকটই চুরিকৃত বা চোরাই মাল বা চোরাই মালটি থাকা স্বাভাবিক। মানে যে চুরি করে নিয়ে গেল, একজন যদি আমার বাসা থেকে একটা মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়, তাহলে চোরাই মালটা তো তার কাছেই, মোবাইল ফোনটা তো প্রথমত তার কাছেই থাকবে, এটাই স্বাভাবিক। আবার যেহেতু চুরিকৃত মালকেই চোরাই মাল বলে, সেহেতু একই সম্পত্তির চুরি জন্য এবং চোরাই মাল সঙ্গে রাখা বা গ্রহণের দায়ে একই ব্যক্তিকে একই সাথে দ্বৈত শাস্তি দেওয়া যায় না। তাহলে আমার মোবাইল ফোন নিয়ে যাচ্ছে, তাকে চুরির জন্য সাজা যদি দিই, তাহলে তার কাছেই চোরাই মাল পাওয়া গেল, তাকে আবার 411 ধারায় সাজা দেওয়া যাবে না চোরাই মাল রাখার জন্য। এখানে আমাদের একটা কেস ল দেওয়া জরুরি, কারণ এই কথা যে আমি বললাম, এই যে হলুদ হাইলাইটেড করা, এই কথা কিন্তু কোথাও নাই আইনের। যেহেতু কোথাও নাই বিয়ার অ্যাক্টে, তখন যেহেতু আমি বলেছি বারবার, বিয়ার অ্যাক্টে কোনো কিছু না থাকলে আমাদের কোথাকার হেল্প নিতে হবে? কেস ল এর। আবার মুসলিম মন্ডল অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট 14 DLR 595 মামলার রায় বলা হয়েছে, কোন ব্যক্তিকে দণ্ডবিধির 380, তাহলে এর আগে আমরা 379 দেখছি এই ঘটনার ক্ষেত্রে, কিন্তু এই মামলায় আছে 380। 379 বাইরে চুরি আর 380 ভেতরে চুরি, মানে বাড়ির ভেতরে বা কোনো জায়গায় আবদ্ধ স্থানে। ও 411 ধারায় দোষী সাব্যস্ত করে একত্রে দণ্ড প্রদান করা যায় না। আসামিকে 380 ধারায় দণ্ড দেওয়া হলে তাকে 411 ধারায় দণ্ড দেওয়া যাবে না। তার মানে এই কেসলটা ম্যাচ করছে ঘটনার সাথে। তাহলে সিদ্ধান্ত কি নেবো এবার? আলোচ্য ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে দোষ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে 379 ধারায় 2 বছরের সশ্রম কারাদণ্ড ও 411 ধারায় 6 মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন, যা বৈধ রায় নয়, মানে অবৈধ। কারণ একই সম্পত্তি চুরি করার জন্য ও চোরাই মাল সঙ্গে রাখা বা গ্রহণের দায়ে একই ব্যক্তিকে একই সাথে দ্বৈত শাস্তি দেওয়া যায় না। এক্ষেত্রে শুধুমাত্র 379 ধারায় দণ্ড প্রদান করলে তা সঠিক ও বৈধ হতো। বুঝতে পেরেছেন এই প্রশ্নের উত্তরটা? জি স্যার। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু আবার প্রবলেমেটিক না এসে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, কি যে একই সাথে কোনো ব্যক্তিকে চুরি এবং চোরাই মাল রাখার জন্য দোষী সাব্যস্ত করা যাবে কিনা। মেবি আমার একটা ক্লাস টেস্টে দিয়েছিলাম। স্যার এটা আপনার নোটেও আছে। হ্যাঁ, নোটেও আছে। তো ওইটাই কিন্তু দেখেন প্রবলেমেটিকে আমরা কনভার্ট করে ফেলেছি। ক, খ, গ, ঘ এবং ও একটি ডাকাতি সংগঠন করেছে। এখানে 5 জন আছে, 5 জন ডাকাতি করতে পারে, নো প্রবলেম। ডাকাতিতে চুরি হওয়া দ্রব্যাদির মধ্যে খ এর দখল থেকে একটি মোবাইল সেট পাওয়া গেল। খ এর কাছে মোবাইল সেট পাওয়া গেল। আহ, আহ, চ এর দখল থেকে একটি স্বর্ণের গলার হার উদ্ধার করেছে। হারটি চুরি হওয়া দ্রব্য জেনেই তা ঘ এর নিকট থেকে নিয়েছে। তাহলে এখানে কিন্তু ডাকাত না, জাস্ট চোরাই মাল নিয়েছে। তাহলে লক্ষ্য করতে হবে 5 জনের মধ্যে এই খয়ের কাছে মোবাইল ফোন পাওয়া গেছে, সে ডাকাত এবং তার কাছে মোবাইল ফোন পাওয়াও গেছে, কিন্তু ডাকাত না, কিন্তু তার কাছে স্বর্ণের অলংকার পাওয়া গেছে, যেটা চোরের ওই ঘয়ের মানে
ডাকাতে ঘয়ের কাছ থেকে নিয়েছে। তো এখানে এই 5 জন এবং এই চ যার কাছে স্বর্ণের গলার হার পাওয়া গেল, এই 6 জনকে কিভাবে এই যে 395 এবং 412 ধারায় অভিযোগ গঠন করা যাবে এটা বলতে হবে। 411 ধারায় চোরাই মাল রাখা, আর 412 ধারা হচ্ছে ডাকাতিকৃত ডাকাতিতে লুটকৃত সম্পদ রাখার দায়ে 412 ধারা আসে। আচ্ছা, এখানে একটু হ্যাস্টি মেথডে লিখেছি। আলোচ্য ঘটনায় ক, খ, গ, ঘ এবং ও একটি ডাকাতি সংগঠন করে 5 জনের বিরুদ্ধে 395 ধারায় অভিযোগ গঠন করতে হবে। এক্ষেত্রে খ এর দখল থেকে একটি মোবাইল সেট উদ্ধার হওয়ার কারণে আলাদাভাবে কোনো ধারায় অভিযোগ গঠনের প্রয়োজন নেই, কারণ সে ডাকাত, তার কাছেই কি মোবাইল ফোন পাওয়া যাবে। তাই তো আগের যে একটু আগে উত্তর দেখলাম আমরা 46 নম্বর, সেটার সাথে কিছুটা মিল আছে। হ্যাঁ, আশা করি সবকিছু ঠিক আছে। শিবলি ভাই বলেন তো সবকিছু ঠিক আছে কিনা। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার, সব ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পড়ছিলাম যে এই টোটাল 6 জন, তার মধ্যে 5 জন ডাকাত এবং একজন ডাকাতের কাছ থেকে নেওয়া সম্পদ রাখার দায়ে দোষী। কার জন্য কোন ধারা? তো এখানে খ এর দখল থেকে একটি মোবাইল সেট উদ্ধার হওয়ার কারণে আলাদাভাবে কোনো ধারার অভিযোগে তার তার জন্য গঠন করার দরকার নেই, মানে ওই ডাকাতির জন্য তার জন্য চার্জ এনাফ। কেননা ডাকাতিতে লুটকৃত মাল উক্ত ডাকাতিতে অংশগ্রহণকারী ডাকাত দলের কোনো সদস্যের নিকট থাকাই কি স্বাভাবিক। এবার চ এর জন্য আমরা ব্যাখ্যা দেব। অপরদিকে চ এর দখল থেকে একটি স্বর্ণের গলার হার উদ্ধার হয়েছে, যা সে চুরি হওয়া দ্রব্য জেনেই তা খ ঘ এর নিকট থেকে গ্রহণ করেছে। এক্ষেত্রে চ এর বিরুদ্ধে 412 ধারার অভিযোগ গঠন করতে হবে। সুতরাং সকল আসামিকে 395 ও 412 ধারার শাস্তি দেওয়া যাবে না, মানে সবাইকেই এই ধারায় দেওয়া যাবে না। কারণ চ তো আর ডাকাতি করেনি, তার জন্য তো আর 395 ধারা আসবে না। আর যারা ডাকাত তাদের জন্য তো আবার 412 ধারা আসবে না। তাই একেবারেই এ, ঢালাও ভাবে দুইটা সেকশনে 6 জনের জন্য দেওয়া যাবে না। 5 জনের জন্য 395 এবং এই একজনের জন্য 412। মহাসড়কে জেডকে পিস্তল দেখিয়ে তার টাকার ব্যাগ দাবি করে, ফলে জেড উক্ত ব্যক্তি এ কে দিতে বাধ্য হয়। তার মানে এখানে যার মানি ব্যাগ সেই কিন্তু দিয়ে দিল। তাহলে আমরা সাধারণত দেখি যে এটাকে এক্সটর্শন বলে, কিন্তু যেহেতু পিস্তল দেখিয়েছে তার মানে ভয়, তার মানে এক্সটর্শন থেকে সেটা কি হয়ে গেছে, রবারি হয়ে গেছে। তাহলে 390 ধারায় দস্যুতার সংজ্ঞা আছে। এখানে দুইটি বিষয় থাকে, যে প্রত্যেক দস্যুতাই হয় চুরি নচেত বলপূর্বক আদায়ের উপাদান থাকবে। তো এখানে আমরা চুরি যখন দস্যুতাই হয় সেটা জানি, বলপূর্বক আদায় যখন দস্যুতাই হয়, তো এখানে নিকটে উপস্থিত থাকা এবং তাৎক্ষণিক ভয়, এই দুইটা উপাদান থাকলেই সেটা কি হয়ে যাবে, ডাকাতি হয়ে যাবে। তাই সুতরাং এখানে আলোচ্য ঘটনায় মহাসড়কে জেডকে পিস্তল দেখিয়ে তার টাকার ব্যাগ দাবি করে, ফলে জেড উক্ত ব্যাগটা কে দিতে বাধ্য হয়। ঘটনাটা একটু রিপিট করছি, অর্থাৎ ঘটনাটিতে জেড এর নিকটে উপস্থিত থেকে পিস্তল এর মাধ্যমে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখিয়ে জেড এর অস্থাবর সম্পত্তি অর্থাৎ টাকার ব্যাগ অর্পণে বাধ্য করে। সুতরাং এটি স্পষ্ট যে পেনাল কোড এর 390 ধারার সংজ্ঞাধীন দস্যুতা সংগঠনের অপরাধ করেছে। কি অপরাধ হয়েছে শুধু এটাই জানতে চেয়েছে, এখানে কিন্তু সাজা জানতে চাইনি। তো সাজা জানতে চাইলে সাজাও দিয়ে দিতে হতো। এক্স জেড কে জাপটে ধরেন এবং জেড এর সম্মতি ব্যক্তি রেখে তার পোশাক থেকে নিয়ে নেয়। এর আগে ক খ আমরা জানতাম, 6 নম্বর প্রশ্নের সেম প্রশ্ন আছে। তো 6 নম্বর প্রশ্নে যে সেটার উত্তর দিতে হবে। 6 নম্বর প্রশ্নে বলছে যে কতটুকু উত্তর আছে, এক্স কোন ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ করেছে, এতটুকুই আছে। কিন্তু উক্ত অপরাধের জন্য শাস্তি কি হবে, তো শাস্তিটা তো আর 6 নম্বর প্রশ্নে নাই, তো শাস্তিটা আমি এখানে প্লাস দিয়ে এখানে যুক্ত করে দিয়েছি, মানে 6 নম্বর প্রশ্নের সাথে এই নিচের অংশটুকু অ্যাড হবে। 392 ধারায় ব্যবস্থিত সর্বোচ্চ শাস্তি অপরাধটি দিনের বেলা সংঘটিত হলে দিনের বেলা 10 বছর, আর রাতের বেলা যদি হয় তাহলে 14 বছর। দুইটা শাস্তি আমাদের দিতে হবে, কারণ প্রশ্নে উল্লেখ করা নেই দিনের বেলা না রাতের বেলা।
10 জন ডাকাত মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ইব্রাহিম মাস্টার বাড়ি গেল। ইব্রাহিম মাস্টার বলল বাড়ির লোকজনের গায়ে হাত দিও না, কিন্তু তাও শুনলো না। ইব্রাহিম মাস্টারকে গুলি করে হত্যা করে ফেললো। এখানে কি হবে? 396 ধারার সবাই শাস্তি যৌথ ভাবে হবে। তার মানে 10 জনের ডাকাতের বিরুদ্ধে পৃথক চার্জ গঠনের সুযোগ নেই। প্রশ্নে কি চাচ্ছে? বিচারের সময় আপনি ডাকাতদের বিরুদ্ধে কিভাবে পৃথক চার্জ গঠন করবেন? পৃথক চার্জ গঠন কি করা যায়? করা যাবে না। 396 ধারাতেই করতে হবে, বরং তাদের বিরুদ্ধে পিনাল কোডের 396 ধারায় চার্জ গঠিত করতে হবে। সবার বিরুদ্ধে একটা ধারাই হবে, পৃথক পৃথক ধারা এখানে নাই, ধারা একটাই। এ, এল, এম, এন, ও এবং পি, তাহলে 5 জন হয়ে গেল। ডাকাতি করছে নিশ্চয়, হ্যাঁ ডাকাতি। আর কে খুন করে ডাকাতি করার সময়? মালিককে। একই ধরনের প্রশ্ন। তবে লোকজনের চিৎকারে ডাকাত দল কোনো মালামাল নিতে পারেনি, তার মানে ডাকাতি ব্যর্থ হয়ে গেছে, কিন্তু খুন হয়ে গেছে। ডাকাতি করতে যে খুন হয়ে গেছে, কিন্তু ডাকাতি হয়নি। তার মানে এইটা অপরাধ করার ইন্টেনশন ছিল ডাকাতি, কিন্তু অপরাধটা হয়েছে মার্ডার। তাও এখানে 396 ধারা হবে। যদিও কোনো সম্পদ নিতে পারেনি, কারণ আমরা এখানে 391 ধারা এখানে যুক্ত করতে হবে। কি কারণে? ডাকাতির উদ্যোগ বা প্রস্তুতিও ডাকাতি বলে গণ্য, এটা বোঝানোর জন্য 391 ধারা বলতে হবে, এবং 396 ধারা চার্জ গ্রহণ করে বিচার করা যাবে, এটা বলতে হবে। দুইটা সেকশনই বলতে হবে। যদি ডাকাতি করতে গিয়ে ডাকাতি করেছে প্লাস খুন করেছে, জাস্ট 396, কিন্তু ব্যর্থ হয়েছে ডাকাতি, খুন হয়ে গেছে, 91 ধারাটা দিতেই হবে, তার সাথে 396। এই রাস্তায় একটি দামি মোবাইল সেট পেলো, মানে দৈব চক্রে পড়লে, তাহলে অবশ্যই আত্মসাতের বিষয়টা আসবে আশা করি। হ্যাঁ, 304 ধারায় অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ করেছে সে। এবং এই 300 সরি 403 ধারায় অপরাধমূলক আত্মসাৎ, এবং 403 ধারার বিশ্লেষণ করলে এটি প্রতীয়মান হয় যে ওই গল্পটা এইভাবে বলে দিলেই হয়ে যাবে। এখানে সাজা আছে 2 বছর। তাহলে দৈব চক্রে বা কুড়িয়ে পেয়ে কোনো কিছু যদি সে নিয়ে নেয়, তাহলে সেটা আত্মসাৎ। আর কেউ যদি তাকে দেয় তারপরে আত্মসাৎ করলে সেটা হবে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। তার মানে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মধ্যে আত্মসাৎ থাকে। তাহলে আমরা যদি বলি একটা প্রশ্ন এভাবে, ব্যাখ্যামূলক প্রশ্ন, যে প্রত্যেক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মধ্যে সম্পত্তি আত্মসাৎ থাকে, কিন্তু প্রত্যেক অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের মধ্যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ থাকে না। ব্যাখ্যা করুন। তাহলে এটা কিন্তু এভাবে করতে হবে, দুইটা অপরাধের সংজ্ঞা দিয়ে দিতে হবে, দিয়ে ব্যাখ্যা করতে হবে। কারণ ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের মধ্যে কিন্তু মিস অ্যাপ্রিপিয়েশন লুকিয়ে থাকে। শুধু সম্পত্তিটা কিভাবে ট্রান্সফার হয়েছে তার শুধু পার্থক্য, তাছাড়া দুইটা একই রকম। ওই কারণে পাশাপাশি দুইটা সংজ্ঞা দেওয়া হয়েছে দুইটা সেকশনে। 403-এ একটা সংজ্ঞা এবং 405-এ আরেকটা সংজ্ঞা, কাছাকাছি দুইটা অপরাধের কথা বলা হয়েছে। এবার আমরা দেখবো অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। এর মালিক কিছু মালপত্র বিক্রি করে টাকা আনার জন্য একে পাঠায়। তাহলে মালিক নিজে থেকেই মালপত্র দিয়ে দিল, যেটা বিক্রয় করে নিয়ে আসো। হয়তো বা কোনো আম বিক্রয় করতে দিল, আম বিক্রয় করে তার ইনকাম হলো 10,000 টাকা, 10,000 টাকার দিল না মালিককে, আত্মসাৎ করে ফেললো। তাহলে এই যে আত্মসাৎ করলো, এই আত্মসাৎটা শুধু আত্মসাৎ না, এটা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। কারণ মালিক বিশ্বাস করে দিয়েছিল, মালিকের বিশ্বাসটা ভঙ্গ করেছে, মানে সে মুনাফিকের কাজ করেছে। তাহলে মুনাফিকের কাজই হচ্ছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করা। 405 সংজ্ঞা। যদি এখানে সাজা চাইতো তাহলে আমাদের 508 বলতো। হ্যাঁ, এখানে 408 ধারা। এত কথা বলেছি যে দেখেন, দেখতে পাচ্ছি 408 লেখা আছে, কিন্তু মাথায় আসছে 508। এতগুলো প্রবলেমেটিক প্রশ্ন লাইফে কখনো একসাথে পড়িনি আমি, এবং পড়াইনি। এটার কি আসছে? সাইড ইফেক্ট আসছে। আচ্ছা, শিবলি ভাই বলেন, এই যে এইভাবে ক্লাস শেষ করছি, কাজে আসবে তো আশা করি আপনাদের? অবশ্যই স্যার, অবশ্যই। আপনার উপর আর চাপ যাচ্ছে আর কি স্যার। না, চাপ হলেও পাশ করলে সব চাপ ভুলে যাবো। আইনজীবী মানে চাপ নিয়ে অভ্যাস আছে আমাদের। অনেক জি রাত জেগে ড্রাফটিং রেডি করতে হয়, অনেক মক্কেল আসে, স্যার কালকেই ফাইলিং করতে হবে। যদি কালকেই ফাইলিং না করি তাহলে মামলা চলে যাবে অন্য উকিলের কাছে। হ্যাঁ, আর যদি পরের দিন যে দেখি ফাইলিং রেডি হয়নি, তাহলে বকাবকি শুরু হবে কোর্টের মধ্যে। এটা এমন একটা পেশা, ইমার্জেন্সি সিচুয়েশন, মামলা করতেই হবে। তো আপনার জি মামলা আসছে রাত 10টাতে,
এসে বলছে স্যার কালকে ফাইলিং করতে হবে, তাহলে তার কাছে গল্প শুনতে হবে, ফাইলিং রেডি করতে হবে, তারপরে ফাইলিং, এগুলো সবকিছু মিলে রাত 3টা 4টা বেজে যায় আমার। তো নিজের কম্পিউটার থাকার কারণে, নিজের প্রিন্টার পাশে আছে থাকার কারণেই আমার সমস্যা হয় না, কিন্তু রাত তো জাগতে হয়, প্রেশার নিয়ে কাজ করতে হয়। তা আচ্ছা, তাহলে এখানে 405-এ সংজ্ঞার কথা বলতে হবে, এবং এটা যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হয়েছে সেটা বুঝিয়ে দিতে হবে, এবং সাজাটা 408-এ। আমরা জানি 406, 407, 408 এই সেকশনগুলোতে কি আছে, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের বিভিন্ন পরিস্থিতিতে কার দ্বারা অপরাধ হয়েছে তার উপর ডিপেন্ড করে সাজা ধারাটা অ্যাপ্লাই হবে। তো এখানে চাকর কর্তৃক যদি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হয়, আমরা ডেফিনেটলি জানি 408 ধারা। আমি কিছুদিন আগে 408 ধারার একটা আসামিকে জামিন করিয়েছি, আর যেটা আমি বলছিলাম, মেবি সেটার বেল পিটিশনটা আমি দিয়েছি। বেল পিটিশন আপনি কি দেখেছেন সেটা, শিবলি ভাই? জি দেখেছি স্যার, দিয়েছেন। ও যে একটা বড় বেল পিটিশন, 408-এর মামলা ছিল জি সেটা। জি। আচ্ছা, এর সর্বোচ্চ শাস্তি স্বরূপ অনূর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড হবে। তো এই সাজাগুলো আমরা এমসিকিউ থেকে জানি, কিন্তু এমসিকিউ এর নোটে যেভাবে সংক্ষিপ্ত ভাবে সাজা উল্লেখ করা আছে ওইভাবে দিলে হবে না, এভাবে সেন্টেন্স ইউজ করতে হবে। রহিম ও ফরিদ পরস্পর বন্ধু, 10 বছর যাবত অংশীদারের ব্যবসা করছে। অংশীদারের ব্যবসার ক্ষেত্রে 404-420 অ্যাপ্লাই হয় না। মানে একজন শেয়ার হোল্ডার আরেকজনের সাথে, বিজনেস পার্টনার পরস্পরের বিরুদ্ধে 406-420-এর মামলা করতে পারে না। তো এখানে প্রাসঙ্গিক আইন কোন সেকশনে নাই, তাই আমাদের কেস লয়ের হেল্প নিতে হবে। আর নাসির উদ্দিন ভার্সেস মমতাজ উদ্দিন 35 ডিএলআর আছে। অভিমত এ লক্ষ্য করা যাক, অত্র মামলার রায়ে বলা হয়েছে যারা অংশীদার ব্যবসা করেন তাদের ক্ষেত্রে 406 ধারার বিধান প্রয়োগযোগ্য হবে না। এছাড়া আরো বেশ কিছু মামলার রায়ে একই ধরনের সিদ্ধান্ত এসেছে। এটা বলে দিলাম, আর কেস ল দিলাম না, একটাই যথেষ্ট, যেহেতু প্রবলেমেটিক প্রশ্ন লিখছি। তাহলে এখানে মামলায় চেয়েছে কি, ফরিদকে পরামর্শ দিন। এবার ফরিদ, বন্ধু তো বন্ধুর বিরুদ্ধে মামলা করেছে, ফরিদ আপনার কাছে চলে আসছে যে বন্ধু আমার সাথে তো ঘটনা খারাপ করে ফেলেছে, বন্ধু এখন শত্রু হয়ে গেছে স্যার, তাহলে আমাকে বাঁচান। তাহলে কি করতে হবে? ফরিদের জন্য পরামর্শ, অ্যাডাপটিভ মেথড। যেহেতু রহিম ও ফরিদ 10 বছর যাবৎ অংশীদারে ব্যবসা করেন, সেহেতু ফরিদের বিরুদ্ধে দণ্ডবিধির 406-420 ধারায় রহিমের মামলাটি বিচারযোগ্য বা রক্ষণীয় নয়। রক্ষণীয় নয় মানে অচল। সুতরাং ফরিদের জন্য আমার পরামর্শ, তিনি অত্র মামলার বিচার শুরুর পূর্বেই, মানে চার্জ গঠনের পূর্বেই বা চার্জ গঠনের দিনই বা তার আগেই কি করবেন, সিআরপিসি, এখানে সিআরপিসি আসবে, সিআরপিসির 561 ধারা বিধান মতে মহামান্য হাইকোর্ট বিভাগে আবেদন করে উক্ত মামলাটি বাতিল এর জন্য পদক্ষেপ নেবেন, অর্থাৎ কোয়াশ এর পদক্ষেপ নেবেন। এখানে কোয়াশমেন্টের বিষয়টা আসবে। যদি মামলাটা চলতে দেওয়া হয় তাহলে দীর্ঘদিন মামলা চলবে, সাক্ষী হবে, সাক্ষী প্রমাণ হবে। তো এগুলো দরকার নাই, এই মামলাটা শুরুতেই শেষ করে দেওয়া সম্ভব, মানে খেয়ে ফেলা সম্ভব। আমার মানে অনেক সময় স্যারে মামলা খেয়ে ফেলা যাবে না এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তো আমার ওই ল্যাঙ্গুয়েজটা মাথায় আসলো, যে মক্কেল ফরিদ এসে আপনাকে বললো স্যার এই মামলা তো চলবে না, এই মামলা খেয়ে ফেলা যাবে কিনা। তো হ্যাঁ, এই 561 ধারায় সহজাত ক্ষমতা বলে মহামান্য হাইকোর্ট বিভাগ এই মামলাটাকে কুয়াশ করে দিতে পারেন, মানে অঙ্কুরেই মামলাটিকে বিনষ্ট করে ফেলা সম্ভব। এটা সবচেয়ে বেস্ট পরামর্শ হবে। তাহলে মামলা তো আর চলবেই না, শুরুতেই শেষ। এক্স ওয়াই এর নিকট 2 লক্ষ টাকা ঋণ নেয়, ঋণের কথা বলা আছে দেখেন। এবার ঋণের কথা যদি বলে সেক্ষেত্রে 1/1/2020 তারিখের মধ্যে পরিশোধের কথা শর্ত থাকে। নির্ধারিত তারিখে এক্স টাকা পরিশোধ না করলে ওয়াই দেওয়ানি আদালতে মামলা করে। কিসের জন্য? টাকা উদ্ধারের অর্থ ঋণ আইনে মামলা হবে। তিনি পাশাপাশি একটি ফৌজদারি মামলাও করতে চান, মানে সিভিল কোর্ট দেরিতে হচ্ছে তাই একটা ফৌজদারি মামলা করা যায় কিনা আপনার কাছে আসলো, এবার আপনি তাকে বলবেন কি সেটা জানতে চাওয়া হচ্ছে। 405 ধারায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সংজ্ঞা দেওয়া হয়েছে। অত্র ধারা বিধান মতে যে ব্যক্তি অবৈধভাবে কোনো সম্পত্তি বা মাল বা মালের অর্থ জিম্মাদারি বুঝে নিয়ে পরবর্তীতে তা যথাযথ মালিককে ফেরত না দিয়ে নিজস্ব ব্যবহারে পরিণত করে, তবে সে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে মর্মে কি হবে, গণ্য হবে। এখন 415 ধারা এবার প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়েছে। ইচ্ছাকৃতভাবে ও অবৈধভাবে নিজে লাভবান হওয়ার অভিপ্রায়ে কোনো ব্যক্তি কর্তৃক ছলনা বা ছলচাতুরির মাধ্যমে প্রতারিত বা পরিচিত করা অপর কোনো ব্যক্তির দেহ, মন, সুনাম বা সম্পত্তির ক্ষতি সাধন করলে তা প্রতারণা হবে।
তাহলে দুইটা সংজ্ঞা আমরা দেখলাম, দেখার পর ওয়াই কে বলছি ওয়াই কে আমরা কি করব, ওয়াই যখন আমার কাছে আসবে আমি পেনাল কোড বের করবো, বের করে দেখবে দেখাবো যে ভাই দেখেন 405-এ তো অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হচ্ছে না, আবার 415-তেও প্রতারণা হচ্ছে না, তাহলে কি করতে হবে? কারণ 405 ধারায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কিংবা 415 ধারায় প্রতারণার কোনো উপাদান বা অভিপ্রায় নেই। আপনার কি ওই যে যাকে টাকা ধার দিয়েছেন, ধার নিয়েছে দিতে পারছে না, দিবে, সে তো আর অস্বীকার করছে না যে দিব না। কারণ অস্বীকার না করলে কি হয় না, মামলার কারণ উদ্ভব হয় না। তাই আমরা যখনই কোনো মামলা করি, বিশেষ করে ক্রিমিনাল মামলা, অবশ্যই কত তারিখে টাকা দিতে অস্বীকার করেছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। এখানে কিন্তু প্রশ্নের মধ্যে কোথাও বলা আছে তিনি পাশাপাশি, এখানে বলল পরিশোধ করতে পারেনি বা পরিশোধ না করলে একটা দেওয়ানি মামলা করেছে এবং আরেকটা ফৌজদারি মামলা করতে চাচ্ছে, কিন্তু যে টাকা দিতে পারছে না, সে যে টাকা দিবেই না বলে অস্বীকার করেছে এমন তো কোনো কিছু বলা নেই প্রশ্নে। তাই তার জন্য ফৌজদারি মামলার কারণ উদ্ভবই হয়নি, কারণ সে প্রতারণা করেনি, বিশ্বাসভঙ্গ করেনি, দিতে দেরি হচ্ছে, দিবে। সিভিল মামলা তো আছেই, ফলে নির্ধারিত সময়ে এক্স উক্ত ঋণের টাকা পরিশোধ না করলেও উক্ত কাজের মাধ্যমে কোনো ফৌজদারি অপরাধের সৃষ্টি হয় না, মানে সে কোনো ফৌজদারি অপরাধী করেনি। সুতরাং আইনজীবী হিসেবে ওয়াই এর জন্য আমার পরামর্শ হলো তিনি নতুন কোনো ফৌজদারি মামলা না করে উক্ত দেওয়ানি মামলার মাধ্যমে ঋণের টাকা প্রাপ্তির চেষ্টা করুন। পরামর্শ কেমন লাগলো শিবলি ভাই? ঠিক ঠিক আছে স্যার। এরকম পরামর্শই কিন্তু দেওয়া উচিত, তাহলে মামলা বাড়বে না, অবশ্যই। অনেকে আবার মিথ্যা মামলা করে দিতে পারে। এটা সবচেয়ে বেস্ট পরামর্শ হবে। আর দুইটা আছে প্রবলেমেটিক। সমবায় সমিতির মালিকগণ একটি স্থাবর, 23 সালের প্রশ্ন, স্থাবর সম্পত্তি নিলামে 90 লাখ টাকায় ওয়াই কিউ খরিদ করেন। তাহলে নিলামে একটা সম্পত্তি কিউ খরিদ করেছে, ওয়াই ও জেড এর ওয়াই জেড এর সাথে যোগসাজশে ওই সমবায় সমিতির সেক্রেটারি এক্স ওই উক্ত সম্পত্তির মূল্য 40 লক্ষ টাকা উল্লেখে জেড এর অনুকূলে একটি জাল দলিল করে মর্মে সাক্ষ্যে প্রমাণিত হয়। তার মানে নিলাম হয় সম্পত্তি কিউ কিনেছে, সম্পত্তিটা কিউ কিন্তু কিনেছে। মিউট করে দিলাম শিবলি ভাই, আপনার লাইনে থাকার কারণে নয়েজ হচ্ছে। আচ্ছা, সম্পত্তি কিউ কিনলো, কিন্তু যে সমবায় সমিতির সম্পত্তি, স্থাবর সম্পত্তি কেনা হলো, সেখানকার সেক্রেটারি জেড এর সাথে কি করেছে, যোগসাজশ করেছে, করে একটা দলিল তৈরি করেছে এবং এই 90 লক্ষ টাকার সম্পত্তি 40 লক্ষ টাকায় দিয়ে দিয়েছে একটা জাল দলিল করে। কিন্তু এখানে কিউ কিন্তু অলরেডি নিলামে সম্পত্তিটা কিনেছে, এবং যেন কিউ সম্পত্তিটা নিতে না পারে, এই সম্পত্তিটা আরেকজনকে দেওয়ার জন্য নিজেদের মধ্যে যোগসাজশ করেছে। এক্স ওয়াই ও জেড কে পেনাল কোডের কোন কোন ধারায় দোষী সাব্যস্ত ও দণ্ড প্রদান করা যেতে পারে? দেখেন, এটা কিন্তু একটা 23 সালের প্রশ্ন, এটা যথেষ্ট ক্রিটিক্যাল প্রশ্ন, অনেকের বুঝতে সমস্যা হবে। কারণ এখানে সিভিল মামলার এসেন্স বা উপাদান লুকিয়ে আছে। একটা সিভিল মামলার মতন করে নিলামে বিক্রয়ের কথা বলে, মানে শুরু হলো সিভিলের মতন করে, শেষে আবার আসছে পেনাল কোড, মানে মামলা দুই ধরনের, অনেকে এটা ধরতেই পারবে না। তো এটা খুবই সিম্পল একটা জিনিস, ছোট করে উত্তর দিয়েছি যে 478 ধারায় প্রতারণা করার উদ্দেশ্যে জাল দলিল তৈরির মাধ্যমে জালিয়াতির অভিযোগে এক্স ওয়াই ও জেড কে দোষী সাব্যস্ত ও দণ্ডিত করা যেতে পারে। এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট উত্তর। এখন এতটুকু লিখবো, এটা তো আসবে না। এরকম প্রশ্ন আসলে আপনাকে ঘটনা, বিচার্য বিষয় এভাবে লিখে প্রাসঙ্গিক কাহিনী আপনি 478 ধারায় দিবেন এবং সিদ্ধান্তের মধ্যে জাস্ট এতটুকু দিবেন, তাহলে হয়ে যাবে। জাস্ট আমি সিদ্ধান্তটা দিয়ে দিয়েছি হ্যাশটি মেথডে। সর্বশেষ প্রবলেমেটিক প্রশ্ন ফ্রম পেনাল কোড। এ আদালতের সামনে একটি বৈচারিক কার্যধারায় একটি দলিল জাল জেনে তা আসল হিসাবে ব্যবহার করেন, এ কোন ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ করেছে? উক্ত অপরাধের জন্য পেনাল কোডে ব্যবস্থিত সর্বোচ্চ শাস্তি কি? তাহলে এখানে বৈচারিক কার্যক্রমের কথা বলা হচ্ছে। এ আদালতের সামনে একটি বৈচারিক কার্যধারায় একটি দলিল জাল জেনে তা আসল হিসেবে ব্যবহার করার মাধ্যমে পেনাল কোডের 471 ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ করেছে। তাহলে এখানে শাস্তি বলা আছে 465 ধারার সর্বোচ্চ 2 বছর, অর্থাৎ জালিয়াতির শাস্তির অনুরূপ। জালিয়াতির শাস্তি দেওয়া আছে 465, 471-এর শাস্তির কথা উল্লেখ নেই ডিরেক্ট,
বলা হচ্ছে জালিয়াতির অনুরূপ, আর জালিয়াতির সাজা আছে 465। তাই আপনাদেরকে দুইটা ধারায় উল্লেখ করতে হবে এবং সাজার পরিমাণ 2 বছর উল্লেখ করতে হবে, এভাবে উত্তর করতে হবে। আচ্ছা, এখন আমরা এখানে প্রশ্ন পড়লাম 57টা। আমার ক্লাস টেস্টে আরো মিনিমাম হয়তো বা পেনাল কোড থেকে ধরে নিলাম 13টা করেছি, তাহলে প্রায় আমি 70টার মতন। আচ্ছা, কে প্রশ্ন করতে চাচ্ছেন তিনি লাইনে আসেন, একটু আগে মেসেজ দিলেন। হ্যাঁ, হোসেন ভাই, আপনাকে তো লাইনে ডেকে লাভ হচ্ছে না, আপনি আসতে পারছেন না। আচ্ছা, উনি প্রশ্ন করেছেন 27 নং, খুনের শাস্তি হওয়ার পর আবার আঘাতের শাস্তি কেন হবে, কেন বিষয়টা বলেন। 27 নম্বর প্রশ্নে চলে যায়। ধন্যবাদ, আপনার প্রশ্ন করার স্টাইল সুন্দর হয়েছে, লাইনে আসার দরকার হলো না। আমরা 27 নম্বরে যাব। হ্যাঁ, 27 বলছি আলোচ্য আব্বাস আলী, আলোচ্য প্রশ্নে প্রশ্ন মতে আব্বাস আলী ড্রেগার দিয়ে শহীদের বুকে মারাত্মক জখম করার মাধ্যমে শহীদের মৃত্যু ঘটানোর জন্য তাদের 8 জনের বিরুদ্ধে সাধারণ অভিপ্রায়ে বেআইনি জনতাবদ্ধে মিলিত হয়ে খুন করার অপরাধে পেনাল কোডের 302 ও 149 ধারায় অভিযোগ গঠন করা হবে। তাহলে এখানে 302 মান খুন, এবং এই সাথে হচ্ছে ধারা আসবে 149 কমন অবজেক্ট। এটা কার জন্যে? আব্বাস আলী। আব্বাস আলী এবং এই সাথে 8 জন, টোটাল 8 জন। এবং এখানে তাহলে খুন করেছে, এখানে ঘটনা দুইটা ঘটেছে ভাই। হ্যাঁ, একটা ঘটনা কি, শহীদ খুন হয়ে গেছে, শহীদকে শহীদ করে ফেলেছে, খুন করে ফেলেছে। আচ্ছা, অন্য কালি ব্যবহার করি, এই ঘটনাটা ভালো করে পড়ে দেখবেন যে শহীদ খুন হয়ে গেছে এবং মুনিরের হাত ভেঙে গেছে। ডান হাতের কবজি ভাঙার ফলে হাসপাতালে মুনির এবার পড়ে আছে, 24 দিন ছিল। তাহলে ঘটনা কয়টা ঘটেছে? দুইটা, শহীদ খুন হয়ে গেছে এবং মুনির হয়েছে আহত। একজন হয়েছে নিহত, একজন হয়েছে আহত, তাহলে শাস্তি তো দুইজনের জন্যই দিতে হবে, তাই না? তাহলে এই যে এখানে 302 এবং 149 ধারা অভিযোগ, এইটা কিসের জন্য? ওই শহীদকে শহীদ করার জন্য, খুন করার জন্য। কিন্তু মনিরকে যে আপনি হাত ভেঙে দিয়েছেন সেটা শাস্তি দিবেন না, সেটা 325 এবং 149। এবার ক্লিয়ার হয়েছেন কিনা হোসেন ভাই? হ্যাঁ বা না কিছু বলেন। অপরাধ হয়েছে দুইটা। আচ্ছা, ধন্যবাদ। তাহলে লাইনে না এসে উত্তর হয়ে গেল। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। প্রবলেমেটিক প্রশ্ন নিয়ে কারো প্রশ্ন আছে কিনা? আশা করি পেনাল কোডের আমি এখানে 57টা দেখালাম, ক্লাস টেস্টের মাধ্যমে মনে হয় আমি ধরে নি 13টা দেখিয়েছি। তাহলে টোটাল হয় কয়টা? 70টা। 70টা প্রশ্ন পেনাল কোড থেকে। এর বাইরেও আমি প্রশ্ন করব, এই 70টার বাইরেও আমাকে ভেবে ভেবে প্রশ্ন করতে হবে। আচ্ছা, বলেন যে এর বাইরে প্রশ্ন করলে পারবেন কিনা, রনি আপু বলেন। ইনশাল্লাহ স্যার, কারণ প্রশ্নের প্যাটার্ন তো আসলে আমরা বুঝতে যদি পারি, ভাষা তো আর কমন আসবে না। হুম। ভাষা কমন চাওয়াটাও ভুল, কিন্তু প্যাটার্নটা কমন আসলে ইনশাল্লাহ পারা যাবে। আচ্ছা, ওই যে আমরা সিনেমা দেখেছি রূপবান, তারপরে দেখেছি রঙিন রূপবান, নাম শুনেছেন সিনেমার? জি পুরাতন মুভির স্যার। উদাহরণ দিলাম। তারপরে জি স্যার। নবাব সিরাজউদ্দৌলা সিনেমা হয়েছে, আবার রঙিন নবাব সিরাজউদ্দৌলা। তো যেটা পুরাতন নতুন, জাস্ট কি ক্যারেক্টার গুলো চেঞ্জ হয়, তাই না? জি স্যার। তো সম্ভবত যেটা রূপবান আগে ছিল কবরী ছিল সাদা কালোতে, আর যখন রঙিন হলো তখন সম্ভবত রোজিনা, তাই নাকি? তো এই যে ক্যারেক্টার পরিবর্তন করে আসবে, ক খ এক্স ওয়াই এভাবে পরিবর্তন করে আসবে, কিন্তু গল্প তো একই থাকবে। তো গল্প জি। দেখলে তো বোঝা যাবে, যে একটা সিনেমার একটা পার্ট দেখলে, একটা ডায়লগ শুনলে বোঝা যাবে হ্যাঁ এটা রূপবান ছবির ডায়লগ, সেটা রঙিন রূপবান হোক বা পুরাতন সাদা কালো হোক। তাহলে আপনাকে ধরতে পারতে হবে এটা কি। ঠিক আছে? জি। তো দেখা যাক। আমরা তাহলে আগামীকাল শনিবার আমরা ড্রাফটিং এর পরীক্ষাটা দিয়ে ফেলি।
এবং এই যে গতকালকের ভিডিও এবং আজকের ভিডিওটা আপনাদের তো এখন জরুরি না, এখন ড্রাফটিং এ আপনাকে ধ্যান দিতে হবে। তারপরও আমি শনিবার সারাদিনে 2টা ভিডিও দিয়ে দিব, সকাল বিকাল মিলে। কারণ আপনাদের পরীক্ষা দেওয়ার পরেই তো আবার এই রাত্রে এবং সকাল থেকে সারাদিন আবার ওই 2টা ভিডিও দেখতে হবে। কারণ বার কাউন্সিল, লিমিটেশন অ্যাক্ট এবং পেনাল কোড 3টা সাবজেক্টের উপরে প্রবলেমেটিক প্রশ্ন নিয়ে কিন্তু প্রশ্ন হবে। আমি বলেছি যে 15 থেকে 18টা প্রশ্ন করতে পারি 2.5 ঘন্টায় যতটুকু লেখা যায়। তো আমরা আরেকটু ক্লাস হবে 10-12 মিনিট। পার্থক্যমূলক প্রশ্ন আমরা 34 এবং 38-এর পার্থক্য এখানে দেখিয়েছি। 34 আর 38-এর পার্থক্য, 34-এ বলা হচ্ছে কমন ইন্টেনশনের কথা বলা হয়েছে, 38-এ বলা হচ্ছে একাধিক ব্যক্তি একটি অপরাধে জড়িত থাকলে অপরাধ সংগঠনের বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণের জন্য তাদের ভিন্ন ভিন্ন ভূমিকা অনুযায়ী দায় নির্ধারিত হবে। যেমন মনে করেন একটা কাজ এক একজন এক এক ভাবে করলো, সেক্ষেত্রে এক একজনের এক এক সাজা হবে। যেমন আমরা যে বিষ কিনে দিল একজন, টাকা দিল একজন, একজন বিষ খাইয়ে দিল, তখন ভিন্ন ভিন্ন হলো সেক্ষেত্রে। আচ্ছা, নাজমা নাহিদ বলেন। সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আমি আসসালাম। নোটটা পেয়েছি স্যার। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, আর স্যার ভালোই হয়েছে। আর স্যার পরীক্ষাটা প্রবলেমেটিক কি 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 কোন কোন সাবজেক্টের উপরে হবে? রুটিনটা দয়া করে দেখে নিতে হবে, রুটিনে স্পষ্ট ও দেওয়া আছে। প্রথম 3টা সাবজেক্ট, বার কাউন্সিল, লিমিটেশন অ্যাক্ট, পেনাল কোড। রুটিন বিষয়ে লাইভ ক্লাসে প্রশ্ন করে সময় নষ্ট করা যাবে না। আচ্ছা স্যার, ওকে স্যার। আচ্ছা, তো আপনি প্রবলেম বললেন, প্রবলেমে সলভ করে দিয়েছি। এবার আমি যে পরীক্ষায় প্রবলেম দেবো এগুলো সলভ করে দিবেন আপনি, ঠিক আছে? হ্যাঁ স্যার, আপনি প্যানেল করে যত প্রবলেম দিলেন স্যার, আমি তো আগে ট্রেনে সত্যি এত মাথা ঘুরছে স্যার। এখন মানে এর বাইরে বার কাউন্সিল কোথা থেকে প্রশ্ন করে দেখবো আমরা, তাই না? না স্যার, না স্যার, মেন কথা হচ্ছে আসলে সব সব প্যানেল যত ধারা আছে সবগুলোই পড়তে হবে। হ্যাঁ, হ্যাঁ। না, এখানে পেনাল কোড থেকে অনেক প্রশ্ন করার সম্ভাবনা আছে। আমাদের এমসিকিউ নোট যেটা আছে, হ্যাঁ, জি আমি যে স্যার। এমসিকিউ নোট করেছি, এমসিকিউ নোটে পেনাল কোডকে খুব চমৎকার ভাবে উপস্থাপন করা আছে। যাদের কাছে আছে তারা আশা করি পারবে। আচ্ছা, প্রয়োগ, 34 ধারা স্বতন্ত্র অপরাধের জন্য প্রযোজ্য নয়, তার মানে আলাদা আলাদা অপরাধ তৈরি করে না, বরং যৌথ দায় প্রতিষ্ঠা করে। কিন্তু 38 এর ব্যতিক্রম, যে প্ররোচনা, সহায়তা, সরাসরি সম্পাদন ইত্যাদি বিষয়গুলোকে আলাদা আলাদা বিবেচনা করে আলাদা আলাদা শাস্তি দেওয়া হয়। শাস্তি বা পানিশমেন্ট, পানিশমেন্ট হচ্ছে সমভাবে সবার একই শাস্তি হয় 34 ধারায় থাকলে। 38 ধারায় অপরাধের মাত্রা অনুসারে ভিন্ন ভিন্ন দণ্ড হতে পারে। এবার 34, 107, 120A, তো 3টা যদি আসে, তো আমি আপনাদের এটা রিকমেন্ড করব যে 3টা যদি আসে তাহলে এটার জন্য নম্বর যদি কম থাকে তাহলে এভাবে ছক আকারে উপস্থাপন করবেন, শব্দ দিয়ে শেষ করবেন, বাক্য দেওয়ার দরকার নাই, তাহলে দ্রুত শেষ হবে। কিন্তু যদি নম্বর বেশি আসে, যেমন 3টা পার্থক্য চাইলো, একসাথে 3টা বিষয় পার্থক্য চাচ্ছে, 34, 107 এবং 120A, এই ধারাগুলোর বিধানের মধ্যে পার্থক্য। এই ধরনের ক্ষেত্রে যদি নম্বর কম থাকে 5 নম্বর জাস্ট ছক ইউজ করলে হবে, আর যদি নম্বর বেশি থাকে 10 নম্বর দিয়ে দেয়, তাহলে এই ছকে দেওয়া তথ্যগুলোকে সেন্টেন্সে কনভার্ট করতে হবে। শিরোনাম অভিন্ন অভিপ্রায় 34-এর, 107-এ অপরাধে প্ররোচনা বা সহায়তা, 120 হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্র। এই অপরাধের ভিত্তিটা কি? অপরাধ সংগঠনের যৌথ অভিপ্রায়, মানে কমন ইন্টেনশন। অপরাধ সংগঠনের পরোক্ষ ভূমিকা, মানে নিজে কাজ করব না, অন্য কাউকে দিয়ে কাজ করাবো, মানে বসের মতন ভাব। আর এখানে গোপনে চুক্তি করা, কি চুক্তি? কোনো অপরাধের গোপন অবৈধ চুক্তি। দায়টা কেমন হবে? প্রত্যেকের সমান দায় 34-এর ক্ষেত্রে। 107-এ প্রত্যেকের অপরাধীর দায় সমান নাও হতে পারে, ভিন্ন ভিন্ন হতে পারে, পরিস্থিতি বলে দিবে, এটা ফিক্স না। প্রত্যেককে অপরাধের দায় সমান, 120-এও কিন্তু সমান দায়, এটা ফিক্সড। অপরাধের পর্যায়ে, অপরাধ সংগঠনকালে, মানে যখন অপরাধ হচ্ছে ইনস্ট্যান্ট ওই সময় অভিপ্রায় কি সেটা দেখা হয়। অপরাধ সংগঠনকালে বা পূর্বে হতে পারে, মানে অভিপ্রায় আগে পরে আপনার সহযোগিতা আগেও করতে পারে, পরেও করতে পারে। অপরাধ সংগঠনের পূর্বে, তার মানে ষড়যন্ত্র সবসময় আগে প্ল্যান করা হয়।
স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করে কিনা, স্বতন্ত্র অপরাধ হিসাবে বিবেচিত নয়। তার মানে 34 ধারায় যদি দুইজন মিলে বলে যে হ্যাঁ আমরা কি করব, অমুককে খুন করব, এই করব ওই করব, কিন্তু বাস্তবে কিছুই করলো না, তাহলে সেটা কখনো অপরাধ হবে না। কারণ সেটা মনের ইচ্ছা একজন আরেকজনের কাছে প্রকাশ করছে, ইন্টেনশন প্রকাশ করলে সেটা কিছু হয় না, স্বতন্ত্র অপরাধ হিসাবে বিবেচিত। যদি কেউ একজন আরেকজনকে বলে খুন করে আসো, এই বললেই কিন্তু কি হবে, খুনের প্ররোচনার দোষী হবে। একটু আগে আমরা প্রবলেমেটিকের মধ্যে দেখলাম, অপরাধের আর রাজি না হলেও। তার মানে এই করার জন্য এটা স্বতন্ত্র বা পৃথক অপরাধী হয়ে যাবে, পৃথক অপরাধ হিসাবে বিবেচিত। মানে ষড়যন্ত্র করলেও অপরাধ হবে। রাষ্ট্রের বিরুদ্ধে যদি ষড়যন্ত্রে কেউ লিপ্ত হয়, তাহলে তাদেরকে কিন্তু অপরাধী হিসেবে ধরা হবে। সক্রিয় অংশগ্রহণ, অপরাধ সংগঠনে সক্রিয় অংশগ্রহণ আবশ্যক। অ্যাক্টিভ পার্ট প্লে সবারই থাকতে হবে, না হলে 34 ধারা আসবে না। অপরাধ সংগঠনে সক্রিয় অংশগ্রহণ আবশ্যক নয়, মানে থাকতেও পারে নাও থাকতে পারে। অপরাধ সংগঠনে সক্রিয় অংশগ্রহণ আবশ্যক নয়, তার মানে এখানেও দরকার হয় না। কেউ ষড়যন্ত্র, 5 জন মিলে ষড়যন্ত্র করলো, 2 জন মাঠে নামলো, 3 জন বাড়িতে বসে থাকলো, তাও হয়ে যেতে পারে অপরাধী। দণ্ড কেমন হবে, মূল অপরাধের সমান হয়। 34 এবং 302 একসাথে, মূল অপরাধের সমান বা কমও হয়, অনেক সময় অর্ধেক হয় সাজা অ্যাবেটমেন্টের ক্ষেত্রে। এখানে পৃথক আলাদা, ষড়যন্ত্রের জন্য পৃথক দণ্ডর বিধান আছে। অপরাধ করার প্রচেষ্টা এবং অপরাধের প্রস্তুতি, এর মধ্যে পার্থক্য, মানে অ্যাটেম্পট এবং প্রিপারেশন। অপরাধ সংগঠনের জন্য প্রাথমিক ব্যবস্থা গ্রহণ, পরিকল্পনা করা, অস্ত্র সংগ্রহ করা বা সহযোগীদের সংগঠিত করা, সবাইকে একত্রিত করা। তো এই যে অপরাধ করার জন্য যে কর্মযজ্ঞ শুরু হয়ে গেল, এগুলোকে বলে প্রিপারেশন বা প্রস্তুতি। অপরদিকে অপরাধ সংগঠনের জন্য সক্রিয়ভাবে পদক্ষেপ গ্রহণ করার পর কোনো কারণে তা বাস্তবায়ন করতে না পারাকে অপরাধ করার প্রচেষ্টা বলে, মানে করতে যে পারলো না কিন্তু মাঠে নেমেছিল। আর প্রস্তুতির ক্ষেত্রে মাঠে নামার আগের কাজগুলো, যেমন আপনারা এখন কি করছেন, আমার কাছে প্রস্তুতি নিচ্ছেন বার কাউন্সিলের লিখিত পরীক্ষার জন্য, এটাকে বলে প্রস্তুতি। আর পরীক্ষার হলে যদি প্রবেশ করেন, তখন আপনার কি হয়ে যাবে, প্রচেষ্টা শুরু হয়ে যাবে। উদাহরণ, কোনো ব্যক্তি যদি খুন করার উদ্দেশ্যে কোনো অস্ত্র সংগ্রহ করে রাখে কিন্তু তা ব্যবহার না করে, তবে তা অপরাধের প্রস্তুতি হিসাবে গণ্য হতে পারে, অপরাধ তো করেনি। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি খুন করার উদ্দেশ্যে অন্য কোনো ব্যক্তির দিকে গুলি ছড়ে গুলি মেরে দিয়েছে, তার মানে চেষ্টা তো করেছে, এবং তা লক্ষ্যভ্রষ্ট হয়, তবে তা অপরাধ করার প্রচেষ্টা হিসেবে গণ্য হবে। তার মানে এখানে অ্যাটেম্প টু মার্ডার 307 চলে আসবে, এবং 307-এর জন্য আলাদা কি সাজা হবে। কিন্তু ওই অস্ত্র কিনে রাখার জন্য, সেই অস্ত্রটা যদি অবৈধ অস্ত্র হয়, অস্ত্র কিনা কাছে রাখাও তো একটা অপরাধ, অস্ত্র আইনে আর্মস অ্যাক্টে অবৈধ অস্ত্র লাইসেন্স ছাড়া কাছে রাখা অপরাধ, সেটা ভিন্ন জিনিস। কিন্তু কেউ যদি বাড়িতে একটা চাকু কিনে রাখে, সেটা কিচেনে ব্যবহারের জন্য, সেটা তো নিশ্চয়ই অপরাধ না। স্বতন্ত্র অপরাধ, অপরাধ প্রস্তুতির ক্ষেত্রে স্বতন্ত্র কোনো অপরাধের সৃষ্টি হয় না। ওই যে চাকু কিনে রাখলে কোনো অপরাধ হবে না, কিন্তু অপরাধ করার প্রচেষ্টা, চাকু দিয়ে কাউকে যদি আঘাত করা হয় বা গুলি করা হয়, তাহলে সে আঘাতপ্রাপ্ত না হলেও, না লাগলেও অপরাধ হবে। দণ্ডনীয়তা, অপরাধের প্রস্তুতি সাধারণত দণ্ডনীয় নয়, মানে যেহেতু অপরাধ হয় না, দণ্ড কেন দিবে, সাজা হবেই না। এর মাধ্যমে কোনো অপরাধের কার্যক্রম হয়নি, তাই কার্যক্রম শুরুই হয়নি। অপরপক্ষে অপরাধ করার প্রচেষ্টা দণ্ডনীয়, কারণ এর মাধ্যমে অপরাধের কার্যক্রম শুরু হয়ে যায়। ওই যে গুলি করে ফেলেছে, যদি লেগে যেত, লাগেনি স্যার এই বলে কিন্তু মাপ পাবে না। পর্যায়, অপরাধের প্রস্তুতি অপরাধ করার ক্ষেত্রে একটি প্রাথমিক পদক্ষেপ। অন্যদিকে অপরাধ করার প্রচেষ্টা হলো অপরাধের সক্রিয় একটি কার্যক্রম। ইন্টেনশন ও মোটিভের মধ্যেকার পার্থক্য, ইন্টেনশনটা কি? ইন্টেনশন হচ্ছে ব্যক্তির সচেতন অভিপ্রায় বা সচেতনভাবে কোনো কিছু চাওয়া বা ইচ্ছা করা, সেটা ইন্টেনশন। সে কোনো অপরাধ করতে চায়, এরকম ইন্টেনশন। অপরদিকে মোটিভ হলো কোনো অপরাধ করার কারণ বা প্রেরণা, মানে কি কারণে সে অপরাধটা করেছে, কোনো প্রতিশোধ নিচ্ছে কিনা বা কোনো টাকা পাচ্ছে কিনা এটার জন্য, মানে মোটিভটা হচ্ছে কি কারণে করছে, কজ। আর ইন্টেনশনটা হচ্ছে ইচ্ছা, কাজটি করবে।
ভবিষ্যতের ইচ্ছা এরকম। প্রাসঙ্গিকতা, ইন্টেনশন কোনো অপরাধ প্রমাণের ক্ষেত্রে প্রাসঙ্গিক। মানে আমরা জানি অপরাধের বেসিক যে উপাদানগুলো আছে তার মধ্যে ইন্টেনশন, তারপরে ইন্টেনশন থাকাটা জরুরি, তারপরে ইনজুরি আঘাতপ্রাপ্ত হওয়াটা জরুরি, বা কোনো কাজ করতে হবে এরকম একটা জরুরি। তো যে গিলটি মাইন্ড, তো গিলটি মাইন্ড ইন্টেনশন থেকে আসে। তো এটা প্রাসঙ্গিক, ইন্টেনশন ছিল এটা প্রমাণ করতে হবে, ইন্টেনশন প্রমাণ না হলে কিন্তু অপরাধ প্রমাণিত হয় না। কিন্তু মোটিভ কোনো অপরাধ প্রমাণের ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়, মানে মোটিভটা কোনো ম্যাটার না। তবে তদন্ত পরিচালনায় মোটিভ জানা জরুরি, কি কারণে সে অপরাধটা করেছে এটা জানলে তদন্তটা সুবিধা হয়, কিন্তু কি কারণে অপরাধটা করেছে এইটা কিন্তু প্রমাণের কোনো বিষয় না। এই কারণে অনেক সময় ডিফেন্স লয়াররা ইন্টেনশন এবং মোটিভের পার্থক্য করতে পারে না বলে জেরায় উল্টাপাল্টা প্রশ্ন করে। অপরাধের মৌলিক উপাদান, ইন্টেনশন অপরাধের মৌলিক উপাদানের মধ্যে অন্যতম প্রধান উপাদান, কিন্তু মোটিভ অপরাধের কোনো উপাদান নয়। উদাহরণ উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমি তাকে খুন করতে চাই, এটা মনের ইচ্ছা, মানে এই বাক্যে ইন্টেনশন প্রকাশ পাচ্ছে। আর আমি তাকে অর্থের জন্য খুন করতে চাই, তার মানে এই তাকে খুন করলে টাকা পাওয়া যাবে, কেউ না কেউ টাকা দিচ্ছে। তার মানে এখানে এই যে খুন করার কিন্তু ইচ্ছা তার নাই। প্রথম বাক্যে নিজের ইচ্ছা আছে তাকে খুন করতে, আর কিন্তু দ্বিতীয় বাক্যে টাকার জন্য, তার মানে তার টাকা পাওয়াটা হচ্ছে ইচ্ছা, তাকে খুন করাটা তার মুখ্য বিষয় না, টাকা পাওয়াটা তার হচ্ছে লক্ষ্য। তো এটা হচ্ছে তার মোটিভ। তাকে খুন করবে ঠিক আছে, তার পিছনের প্রেরণা কাজ করছে কি, কারণ খুন করতে পারলে সে টাকা পাবে। তার মানে পিছনের যে ঘটনা বা প্রেরণা বা মোটিভেশন যেটা কাজ করে, ওই মোটিভেশন থেকে কিন্তু মোটিভ আসছে। আমরা জানি প্রেরণার ইংরেজি কি, মোটিভেশন। তো মোটিভেশনের সংক্ষিপ্ত রূপই হচ্ছে মোটিভ, মানে কি কারণে আমি কাজটি করব। যেমন আপনারা প্রিপারেশন কেন নিচ্ছেন, আপনাদের একটা মোটিভ আছে, কি মোটিভ? যে আমি আইনজীবী হব, প্রত্যেকের স্বপ্ন আছে, আপনাদের প্রত্যেকের এম আছে, প্যাশন আছে। তো এই প্যাশনটা বিল্ড করতে আপনার মোটিভ কাজ করছে, যে আপনি এই এই করতে পারবেন, আপনার উদ্দেশ্য কাজ করছে। তো এই ইন্টেনশন এবং মোটিভের মধ্যে পার্থক্যটুকু বুঝতে পারলে বাস্তবে ডিফেন্স লয়ার হতে গেলে খুব ভালো কাজে আসবে আপনাদের। কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ড। কারাদণ্ড 53 ধারায় আছে, যাবজ্জীবন কারাদণ্ড 53 ধারা আছে, আমৃত্যু কারাদণ্ড জেল কোডে আছে। আমৃত্যু কারাদণ্ডের কথা জেল কোডে বলা আছে, পেনাল কোডে নাই। দুই প্রকার কারাদণ্ড, সশ্রম বিনাশ্রম, সর্বদা সশ্রম যাবজ্জীবন। আর আমৃত্যু কারাদণ্ড সর্বদা সশ্রম, মেয়াদ 24 ঘন্টা হতে 510 ধারায় 24 ঘন্টার কারাদণ্ড হয় মাতাল ব্যক্তির। এবং কারাদণ্ড সর্বোচ্চ 14 বছর পর্যন্ত হয়, 14 বছরের উপরে কারাদণ্ডের বিধান নাই। আর যাবজ্জীবন কারাদণ্ড নির্দিষ্ট নয়, কারণ কোনো মানুষ কতদিন বাঁচবে সেটা তো জানা যায় না। আবার মৃত্যুর আগে যাবজ্জীবন কারাদণ্ড থাকাকালীন